আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। সো এইচএসসি 26 ব্যাচ যারা আছো তোমাদের কিন্তু এক্সামের ফাইনাল ডেট মোটামুটি দিয়ে দিছে। সো বেশি টাইম নাই। ফার্স্টে আমাদের জুন 7 একটা ডেট আসছিল এন্ড ফাইনালি ইট ইজ অন জুলাই 2 যেটা আমাদের স্টার্ট হবে বোঝা যাচ্ছে, রাইট? রুটিনও দিয়ে দিবে কয়েকদিনের মধ্যে। সো আমাদের যেহেতু বেশি টাইম নাই, সো আমরা এসিএস আইবিএ থেকে আমরা তোমাদের ইংলিশ যে সিলেবাসটা আছে এটা একটু কভার করার চেষ্টা করব আমাদের এই ইংলিশ মাস্টার ক্লাস দিয়ে, রাইট? সো এই সিরিজটা বা মাস্টার ক্লাসে আমরা মেইনলি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড ইংলিশ সেকেন্ড পেপার দুইটা পার্টি কভার করা ট্রাই করব। হ্যাঁ, অবশ্যই অত কম্প্রিহেন্সিভ হয়তো হবে না, বিকজ 1.5 বছরের পড়া 2 বছরের পড়া জাস্ট কয়েকটা ঘন্টায় কমপ্লিট করা এটা কখনোই কম্প্রিহেন্সিভ হবে না। বাট ইয়া, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু গিভ অ্যান ওভারঅল আইডিয়া। প্রত্যেকটা টপিক যারা নতুন করে শুরু করবা তাদের জন্য যেন কমফোর্টেবল হয়, অ্যান্ড যারা রিভিশন দিবা মোটামুটিভাবে পারি, বা ধরো যাদের ইংলিশ পড়া লাগে না, হ্যাঁ, তোমাদের জন্য এটা ইফেক্টিভ হবে, বিকজ আমরা অনেক নতুন কিছু শিখবো অ্যালং সাইড দ্যাট, যেগুলো ম্যান্ডেটরি থিংস এগুলোও শিখবো, অ্যান্ড প্র্যাকটিসও থাকবে, প্র্যাকটিস ছাড়া আসলে হবে না, রাইট? এই তো। সো আমরা হচ্ছে এই সিরিজে ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এই দুইটা পেপার ট্রাই করব কভার করার। অবশ্যই কিছু টপিক, ধরো মাল্টিপল টপিকস একটা সিঙ্গেল ক্লাসেও কভার হইতে পারে, বিকজ মানে ইট ডিপেন্ডস অন দি লেংথ অফ দি টপিক, তাই না? ধরো কিছু টপিক আমাদের ছোট, কিছু টপিক বড়। সো বেসড অন দি লেংথ, বেসড অন দি ডেপথ আর কি, ওই ওয়াইজ আমরা হচ্ছে ডিভাইড করছি। তোমাদের দরকার হলে রুটিনটাও দিয়ে দিব, বাট আমরা হচ্ছে এই পুরো সিরিজটা এভাবে আগাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, সো বিফোর গোয়িং ইনটু দি ক্লাস আর কি, বিফোর গোয়িং ইনটু দি মেইন পার্ট, সো লেট মি গিভ ইউ মাই ইন্ট্রো। দিস ইজ জিহাদ ফ্রম আইবিএ ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড ওয়ান অফ দি ইনস্ট্রাক্টরস অফ এসিএস আইবিএ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে যেই পড়াশোনাটা করব, আজকে হচ্ছে আমরা মেইনলি ইংলিশ সেকেন্ড পেপার কভার করব। হ্যাঁ, ইংলিশ সেকেন্ড পেপারের যে মেইন আমাদের টপিক একেবারে ফার্স্টে আমরা দেখতে পাই, হ্যাঁ, কোয়েশ্চেন দেখলেই, ইনফ্যাক্ট তোমরা টেস্ট দিছো, প্রি টেস্ট দিছো, অনেক জায়গায় মডেল টেস্ট দিছো। সো মোটামুটিভাবে কোয়েশ্চেন পেপারের সাথে আমরা অ্যাকোয়েন্টেড, রাইট? সো কোয়েশ্চেনে কি কি আসে মোটামুটি জানি। সো আমাদের ফার্স্টে 1 নম্বর কোয়েশ্চেন আর 2 নম্বর কোয়েশ্চেন, ইনফ্যাক্ট 3 নম্বর কোয়েশ্চেন, এই তিনটাতে হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং নামে কিছু একটা জিনিস আসে, রাইট? সো 1 নম্বর আর 2 নম্বর এখানে যেই টপিকগুলো আসে বা যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ। হ্যাঁ, উইদাউট ক্লুজ মানে তোমাকে ক্লু দেওয়া নাই। হ্যাঁ, ওকে। আর 3 নম্বর যেটা, ওখানে আমাকে বক্স দিয়ে দেয়, এটা হচ্ছে আমাদের স্পেশাল ওয়ার্ডস বা ফ্রেজেস। 9-10 যেটা পড়ছিলাম জাস্ট ওয়ার্ড দিয়ে দেয়, বসায় দেখি, হ্যাঁ, পার্সোনাল স্পিচ ডিটারমাইন করে, ওইরকম না। এখানে হচ্ছে স্পেশাল কিছু ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস শেখা লাগে, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, বা নেক্সট যে গ্যাপ ফিলিং এর ক্লাস ওইটাতে দেখবো। বাট আজকে আমরা যেটা করবো, ভাই দেখো, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ। সো উইদাউট ক্লুজ মানে তোমাকে কিছু দিয়ে দিবে না বক্সের মতো, যে স্পেশাল ওয়ার্ডস বা ফ্রেজেসে যেটা বক্স দিয়ে দেয় এখানে দিবে না। সো 1 নম্বর আর 2 নম্বর কোয়েশ্চেনে যেই দুইটা থিং বা যেই দুইটা টপিক আমাদের কাভার হয় এই উইদাউট ক্লুজে, মোটামুটিভাবে আমরা সবাই জানি। একটা কি বলতো, একটা হচ্ছে আমাদের আর্টিকেল, এতো। আচ্ছা, একটা হচ্ছে আর্টিকেল, আরেকটা কি, একটা হচ্ছে প্রিপোজিশন। অনেকের অনেক ফেভারিট, অনেকের অনেক ঝামেলা হয়, রাইট? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কত কঠিন জিনিস। আচ্ছা, ঠিক আছে। সো এই দুইটা জিনিস হচ্ছে আমাদের এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজের মধ্যে পড়ে, এই তো। তাহলে আর্টিকেল আর প্রিপোজিশন এই দুইটা টপিক আজকে কভার করার ট্রাই করবো ইনশাল্লাহ, বুঝতে পারছি? সো এই ক্লাসে আমরা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজের এই দুইটা টপিক কভার করবো। অ্যান্ড কিভাবে করবো আমরা জাস্ট ওই তো থিওরিটা পড়বো, সবগুলো বোঝার চেষ্টা করবো, অ্যান্ড আফটার দ্যাট প্র্যাকটিস করবো। বোর্ড কোয়েশ্চেন দেখবো, মানে ইউ ক্যান টেক দিস এজ এ সাজেশন অ্যাজ ওয়েল, বিকজ মানে বোর্ড অ্যানালাইসিস করে বা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে এগুলো একটু বানানো হয়েছে। হ্যাঁ, স্লাইডটা অনেক হ্যান্ডি হবে, সো এগুলো হচ্ছে একটু কালেক্ট করে রেখো। হ্যাঁ, একেবারে ধরো ক্লাস করার টাইমে নোট করার দরকার নেই, বাট স্লাইডগুলো দেখে রিভিশন দিও এক্সামের আগে রাতে, বা এক্সামের আগে যখন রিভিশন দিবা, এটা কিন্তু অনেক বেনিফিশিয়াল হবে, ঠিক আছে? সো স্লাইডগুলো এমনভাবে সাজানো যেটা তোমাদের মানে এটা বললে ধরো আর মোটামুটি কিছু লাগবে না, জাস্ট প্র্যাকটিসটা তো অবশ্যই লাগবে, এটাই, ঠিক আছে? তাহলে আমরা মুভ অন করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেই। ওকে, সো এই যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, দুইটা টপিক কভার করবো, আর্টিকেল, প্রিপোজিশন। ওকে, তাহলে চলো শুরু করি। এই হচ্ছে আজকের থিংস টু বি কাভার্ড: ইউজ অফ আর্টিকেলস, ইউজ অফ প্রিপোজিশনস, অ্যান্ড বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস। এই তো বুঝছি। ওকে, চলো স্টার্ট করি তাহলে। রেডি? ওকে, আচ্ছা। সো ফার্স্ট যে 1 নম্বর কোয়েশ্চেন আমাদের, হ্যাঁ, যে এভাবে আসে যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। হ্যাঁ, ওই যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ এভাবে তো বলে না, 1 নম্বরে বলে যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস, ঠিক আছে? সো 1 নম্বরটা যে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, ওটাকে আমরা আর্টিকেল দিয়ে মানে কোয়েশ্চেন আসে ওইটাতে, আর 2 নম্বরে হচ্ছে প্রিপোজিশন দিয়ে আসে।
ওকে, সো জিনিসটা আসলে কি চাই একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিছি। তোমরা আসলে অনেক এক্সাম দিয়ে দিছো, এই জন্য এটাও তো নেসেসারি না, বিকজ আমরা জানি হ্যাঁ এখান থেকে যে মেইন আইডিয়া সেটা হচ্ছে আমার কয়টা কোয়েশ্চেন আসে ভাইয়া, 10টা কোয়েশ্চেন আসে তাই না। এখানে মার্কস হচ্ছে 5 কিন্তু আসে 10 মার্কস, সো বেসিক্যালি প্রত্যেকটা হচ্ছে আমার 0.5 করে। অ্যান্ড অফকোর্স দের ইজ নো নেগেটিভ মার্ক লাইক আইবিএতে যেটা নেগেটিভ মার্কিং এ অনেক প্যারা খায় মানুষজন, আমাদের এইচএসসি বোর্ড এক্সামে তো নেগেটিভ মার্কিং নাই, রাইট। সো আমাদের হচ্ছে ওই তো 0.5 করে উইথ নো নেগেটিভ মার্কিং অ্যান্ড 10টা কোয়েশ্চেন আসবে। সো বেসিক্যালি কত হয় বলো তো, 0.5 ইন্টু 10, এ তো তাহলে 10টা কোয়েশ্চেন 0.5 করে আমার 5 মার্ক। সো 5 মার্ক এই 1 নাম্বার কোয়েশ্চেনে আমাদের এনশিওর করা লাগবেই। অ্যান্ড টু এনশিওর দ্যাট এই ক্লাসটা করলে মোটামুটিভাবে ইনফ্যাক্ট আমি বলবো কম্প্রিহেন্সিভভাবেই ফর আর্টিকেল কভার হয়ে যাবে। প্রিপোজিশনে একটু কাহিনী আছে, কারণ ওখানে ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নামে একটা জিনিস আছে, সো ওখানে একটু মানুষজন প্যারা খায়, ওইটা আসলে একটু লিখে লিখে কষ্ট করে মুখস্থ না করলে প্যারা, হ্যাঁ। বাট আর্টিকেলের জন্য জাস্ট নেক্সট কয়েকটা মিনিট সাথে থাকো, এই ক্লাসটা যদি করো মানে জাস্ট এইচএসসি না, কোনো জায়গায় আর্টিকেল নিয়ে কোনো প্যারা খাবা না, হ্যাঁ। ইনফ্যাক্ট ইফ ইউ টেক দি আইবিএ প্রিপারেশন, যেটা বলা হয় কি মানে বাংলাদেশের ইংলিশের দি হার্ডেস্ট প্রিপারেশন, রাইট। সো ওইটাও যদি নিয়ে থাকো আমাদের সাথে বা যেখানেই, ওইখানে হচ্ছে আর্টিকেল নিয়ে প্যারা খাবা না যদি আজকের ক্লাসটা করো, ঠিক আছে। ওকে, তাহলে চলো শুরু করে দিই। কি আছে এই আর্টিকেলে, তাই না? আচ্ছা, এই যে ইচ কারেক্ট অ্যান্সার ক্যারিজ হাফ মার্ক। ওকে, নেগেটিভ মার্কিং নাই। এ থেকে যে আমরা নর্মাল স্ট্রাকচার যেভাবে লিখতে হয়, অ্যান্সার অফ দি কোয়েশ্চেন নাম্বার 1, 8, B, C, এগুলো আমরা জাস্ট মেনটেন করবো, হ্যাঁ। ওগুলো এক্সামের আগে অনেক কথা হবে, এখন আমরা পড়াশোনা করি, কিন্তু এখন মানে এখনও কিন্তু ভালোই টাইম আছে। সো আজকে মানে এখন ধরো এপ্রিল চলতেছে, সো মেবি ধরো মে, জুন, হ্যাঁ 2 মাস কিন্তু আছে। ওকে, ইফ ইট স্টার্টস ফ্রম জুলাই 2, তাই না? ওকে, তাহলে চলো শুরু করে দিই আমাদের মেইন পড়াশোনা। আচ্ছা, আর্টিকেল নিয়ে পড়াশোনা করবো, ভালো কথা। অনেকে এখন বলবা যে ভাই আর্টিকেল তো ক্লাস 6-এ পড়ছিলাম, আর ক্লাস 4, 5, 7-এ পড়ছিলাম, এখন পড়ে লাভ কি? হ্যাঁ, এখন পড়ে লাভ আছে, কারণ তোমরা এটা ভুল করো, ঠিক আছে। আমরা আর্টিকেল জিনিসটা চিনি, বাট ওই ইউজ অফ আর্টিকেলসটা নেসেসারি, যে কোথায় কি ব্যবহার করতে হয়। সিলি সিলি জিনিস আমরা জানি যে হ্যাঁ ভাওয়েল থাকলে অ্যান হয়, কনসোনেন্ট থাকলে এ হয়, এগুলো আমরা জানি। বাট এগুলোর মধ্যেও যেসব এক্সেপশন, আবার ধরো দি নিয়ে অনেক প্যারা খায়, হ্যাঁ ইউজ অফ দা বা ইউজ অফ দি, যেটা এখানে অনেক প্যারা খায়, যে কোথায় দি বসাবো, কোথায় বসবে না, কোথায় কোনো আর্টিকেলই বসবে না, এইসব নিয়ে অনেক কনফিউশন, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো শুরু করি। কি বলছে ভাই আর্টিকেল জিনিসটা কি? আর্টিকেল সাধারণত নাউনের পূর্বে বসে। ওকে, সেইটা একটা ক্যারেক্টারিস্টিক, এটা একটা ইউনিক ফিচার, যে আর্টিকেল কোথায় বসবে? নাউনের আগে বসবে, হ্যাঁ। নাউনের পূর্বে কে বসবে? আর্টিকেল বসবে। আচ্ছা, স্লাইডটা হচ্ছে বাংলিশ দিছি, হ্যাঁ। এটা ধরো শুধু ইংলিশ হলে অনেকের প্যারা হয়ে যাবে বা যাইতে পারে, বিকজ মানে অডিয়েন্সটা তো ধরো আমাদের হিউজ, রাইট। সো এটা আর কি মিক্স করা হয়েছে। ওকে, প্যারা নেই, বুঝতে পারবা। আচ্ছা, এমন না যে শুধু ইংলিশ পড়ে মানে পারবো না, বাট ধরো এটা একটু কনভিনিয়েন্ট হবে, মানে যেহেতু আমাদের মাদার টাং হচ্ছে বাংলা, রাইট। আচ্ছা, তারপর কি বলছে? কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বেও বসে। ওকে, আচ্ছা, মানে কোথায় কোথায় বসতে পারে এটা একটু বলে ফেললো, যে নাউনের আগে তো বসেই, ভালো কথা, এটা আমরা জানি যে নাউনের আগে বসে, ঠিক আছে। আর আরেকটা জিনিস কি, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বেও বসতে পারে কে? আর্টিকেল। আচ্ছা, বুঝতে পারছি, অ্যাডজেক্টিভের আগে বসতে পারে, অ্যাডভার্বের আগে বসতে পারে। ওকে, তাহলে আমরা পজিশন অফ আর্টিকেল জিনিসটা নিয়ে মোটামুটি জানলাম। তারপর কি বলছে? ইংরেজি গ্রামারে আর্টিকেল হলো এ অ্যান্ড দি। ওকে, আর্টিকেল জিনিসগুলো আসলে আমরা চিনি, তাই না? আর্টিকেল আসলে দুনিয়াতে 3টা আছে, কি কি? এ, এন, আর হচ্ছে দা বা দি, যেটাই বলো। ওকে, ঠিক আছে, এটা নিয়ে আসলে গেছে লাভ নেই, আমরা পড়াশোনা আগাই। তারপর কি বলছে দেখো, আর্টিকেলের কাজ হলো পদটি নির্দিষ্ট না অনির্দিষ্ট দা নির্দেশ করা, ঠিক আছে। ওকে, তাহলে আর্টিকেলের কাজটা অনেক নেসেসারি, ফাংশনটা নেসেসারি, যে আর্টিকেল আমি কেন ইউজ করতেছি। আর্টিকেল ইউজ করতেছি ওই যে একটা জিনিস স্পেসিফিক কিনা, হ্যাঁ ডেফিনিট কিনা, বা ওই যে স্পেসিফিক না বা অনির্দিষ্ট বা ওই যে ইনডেফিনিট, এই দুইটা জিনিস আইডেন্টিফাই করার জন্য আমি আর্টিকেল ইউজ করতেছি, বুঝছি। তাহলে এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে আর্টিকেলের কাজটা কি, মানে আমি যদি কাজ বুঝি তাহলে কিন্তু ইউজ করতে পারবো, কাজ যদি না বুঝি তাহলে কিন্তু ইউজ করতে পারবো না, রাইট। এই জন্য কাজটা বোঝার দরকার, যে আর্টিকেল আমি এ বসাচ্ছি, এন বসাচ্ছি বা দা বসাচ্ছি, কেন বসাচ্ছি? টু আইডেন্টিফাই যে ওই পার্টিকুলার কাজটা বা ওই পার্টিকুলার স্টেটমেন্ট যেটা আমার বলা হচ্ছে ওই সেন্টেন্সে, ওইখানে নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে নাকি অনির্দিষ্টভাবে, হ্যাঁ, ওয়েদার ইট ইজ ডেফিনিট অর ইনডেফিনিট, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে ডেফিনিট হবে নাকি ইনডেফিনিট হবে, এটা হচ্ছে আমরা একটু বুঝতে পারবো কার দ্বারা? আর্টিকেল দ্বারা, এই তো বুঝতে পারছি। ওকে, ফাংশনও বুঝে ফেললাম। আচ্ছা, উদাহরণ এক্সাম্পল কি বলছে আমরা এগুলো জানি মোটামুটি। রাফি ইজ আ ট্যালেন্টেড স্টুডেন্ট, এখানে এ হচ্ছে কি? আর্টিকেল।
কোন আর্টিকেল এটা একটু পরে শিখবো, বাট আর্টিকেল এটা জানি, কারণ এ অ্যান্ড দি হচ্ছে আর্টিকেল। তারপর হচ্ছে মাই আঙ্কেল ইজ অ্যান অফিসার, ওকে, এখানে অ্যান হচ্ছে আমার আর্টিকেল। দি যমুনা ইজ আ মাইটি রিভার, হ্যাঁ, দি যমুনা, ওকে। এখানে যে অনির্দিষ্ট বা নির্দিষ্ট একটা বিষয় আসতেছে, এটা কি বুঝতে পারতেছি? কারণ দেখো যে দি যমুনা ইজ এ মাইটি রিভার, এটা কিন্তু উল্লেখ করে বললো না, স্পেসিফিক করে বলতেছে দি যমুনা, রাইট? এই জন্য হচ্ছে দি বসতেছে। আবার দেখো মাই আঙ্কেল ইজ অ্যান অফিসার, এখানে স্পেসিফিক করে বলতেছে না, একজন কর্মকর্তা, হ্যাঁ, এটা স্পেসিফিক করে বলতেছে না, সো এটা কিন্তু অ্যান বসছে। কেন অ্যান বসছে আমরা মোটামুটি ছোটবেলা পড়ছি না, এই যে ভাওয়েল থাকলে কি জানি হয়। আচ্ছা, আমরা একটু পরে ডিটেলসে দেখবো, ওকে। তারপর এখানে কিছু একটা লেখা আছে যে উপরের সেন্টেন্সগুলোতে ব্যবহৃত এ অ্যান্ড দি হলো আর্টিকেলস, কারণ এগুলোর সাহায্যে স্টুডেন্ট, অফিসার ও যমুনা নামক নাউনগুলো ডেফিনিট না ইনডেফিনিট তা বোঝা যাচ্ছে, ওকে। তাহলে ওই যে বলছিল নাউনের পূর্বে বসে বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসতে পারে। এই যে ট্যালেন্টেড ওয়ার্ডটা কি বলতো? ট্যালেন্টেড ওয়ার্ডটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, রাইট? সো অ্যাডজেক্টিভের আগে কে বসছে? আর্টিকেল বসছে, বুঝতে পারছি? আচ্ছা, মাই আঙ্কেল ইজ অ্যান অফিসার, ওকে, ভালো কথা। অফিসার কি বলতো? অফিসার হচ্ছে আমার নাউন, তাহলে নাউনের আগে কে বসছে? আর্টিকেল, ভেরি গুড। দি যমুনা, যমুনা কি? যমুনা হচ্ছে নাউন, নাউনের আগে কে বসছে? আর্টিকেল, এই তো। হ্যাঁ, এখানে বেসিক্যালি নাউনের আগেই বসছে, বাট নাউনকে মডিফাই করলো আরেকটা অ্যাডজেক্টিভ, সো আমরা বলতেছি যে অ্যাডজেক্টিভের আগে বসছে, এটাই, ঠিক আছে? তাহলে রাফি ইজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট, এই যে এ, মাই আঙ্কেল ইজ অ্যান অফিসার, দি যমুনা ইজ আ মাইটি রিভার, ঠিক আছে, ওকে। তাহলে এখানে হচ্ছে এই এ অ্যান্ড দি কে কে? আমার কি বলতো? আর্টিকেল, বুঝতে পারছি? এতটুকু অনেক ইজি ছিল। আমরা আসলে মুভ অন করি, পড়াশোনায় ঢুকি। আমরা এগুলো অনেক বেসিক জিনিস আমরা আগে, হ্যাঁ, ওকে। যেহেতু শুরু করছি বেসিক থেকে স্টার্ট করা লাগবে, ডিরেক্টলি প্র্যাকটিস প্রবলেমে গেলে তো হবে না, রাইট? ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি নেক্সট পড়াশোনা। আচ্ছা, এখন আমরা দেখি ভাই ক্লাসিফিকেশন অফ আর্টিকেল, ওকে। ক্লাসিফিকেশন অফ আর্টিকেল কি? মানে বেসিক্যালি আর্টিকেল কত রকম, হ্যাঁ, কতভাবে আর্টিকেলকে ডিভাইড করা যায়। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতেছি যে একটা কিছু একটা আছে, একটা ফ্লোচার্ট টাইপের। এখানে আমার কি লেখা? ইনডেফিনিট, আর এখানে লেখা কি? ডেফিনিট, ওকে। হ্যাঁ, আর্টিকেল মেইনলি হচ্ছে আমার টু টাইপস, বাট এটাকে আমরা চাইলে তিন ভাবেও ডিভাইড করতে পারি। ওইটা আসলে স্পেশাল কিছু না, ওইটাকে আমরা এভাবে লিখতে পারি যে আমার যে থার্ড টাইপটা ভাইয়া, ওটাকে আমরা চাইলে জিরো আর্টিকেল বলতে পারি, হ্যাঁ, জিরো আর্টিকেল। লেখা কি বেশি বোল্ড হয়ে গেছে? না তো, ঠিক আছে, রাইট, ওকে। হ্যাঁ, এটা হচ্ছে জিরো আর্টিকেল, ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে জিরো আর্টিকেল মানে কি? এখানে কি জিরো বসবে? আমরা তো জানি ভাই আর্টিকেল তিন ধরনের, এ এন দি। তাহলে এখানে কেন জিরো বসতেছে বা নামটা কেন জিরো? আচ্ছা, নামটা জিরো কেন? বিকজ এখানে বেসিকলি নাল, হ্যাঁ, মানে কিছু নাই, আর্টিকেল থাকবে না। আর্টিকেল না থাকাকে আমরা যখন গ্যাপ ফিলিং করি ভাইয়া, হ্যাঁ, গ্যাপ ফিলিং এ কি থাকে বলতো? ওখানে লিখে দেয় যে যদি কোনো জায়গায় আর্টিকেল না লাগে তাহলে ওখানে ক্রস চিহ্ন দিবা, তাই না? আমাদের 1 নম্বর কোয়েশ্চেনে তো বলে দেয় ইউজ ক্রস চিহ্ন ইফ দেয়ার ইজ নো আর্টিকেল নেসেসারি, কিছু একটা। তো এই যে ক্রস চিহ্ন দেই, তার মানে ওখানে কোনো আর্টিকেল বসতেছে না, হ্যাঁ। তাহলে যে আর্টিকেল বসতেছে না, ওই সিনারিওটাকে আমরা বলতেছি জিরো আর্টিকেল, দ্যাটস ইট, বুঝতে পারছি? ওকে, বাট মেইনলি হচ্ছে আমার ইনডেফিনিট আর্টিকেল আর হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ওকে। সো ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল মানে কি? ওই যে ডেফিনিট শব্দের অর্থ কি? বেসিক্যালি শব্দের অর্থ নির্দিষ্ট, হ্যাঁ, স্পেসিফিক করে দেওয়া, এরকম কিছু একটা। সো এই যে দি যমুনা ইজ এ মাইটি রিভার, ওখানে দেখতেছিলাম যে যমুনাকে স্পেসিফাই করে বলতেছে যে দি যমুনা, হ্যাঁ। তাহলে এই যে ডেফিনিট আর্টিকেল, এটা বেসিক্যালি আমার আর্টিকেল তো তিনটা, হ্যাঁ, একটা মানে ওই যে এ অ্যান্ড দি এর মধ্যে। তাহলে যেহেতু আমরা টু টাইপস দেখলাম, মেইনলি জিরো আর্টিকেলটা তো বাদ। জিরো আর্টিকেল বেসিক্যালি এই যে ক্রস, হ্যাঁ, এটা হচ্ছে আমার জিরো আর্টিকেল, দ্যাটস ইট, এটা নিয়ে প্যারা নাই। সো প্যারা হচ্ছে আমার ডেফিনিট আর্টিকেল কোনটা আর ইনডেফিনিট আর্টিকেল কোনটা ভাইয়া, ওকে। তাহলে ওখানে এক্সাম্পলে দেখলাম যে দি মাইটি ইজ আ কি বলতো? সরি, দি যমুনা ইজ আ মাইটি রিভার। দি যমুনা ইজ আ মাইটি রিভার, এখানে দি হচ্ছে আমার স্পেসিফিক করে বুঝাইলো। তাহলে আমার ডেফিনিট আর্টিকেলটাকে, ডেফিনিট আর্টিকেল হচ্ছে আমার দি, হ্যাঁ, এটা হচ্ছে আমার দি বা দা যেটাই বলো, ওকে। আচ্ছা, আর বাকি যে দুইটা ছিল এ আর এন, এই দুটো হচ্ছে আমার ইনডেফিনিট আর্টিকেল, যেটা অনির্দিষ্ট করে বলতেছিল যে মাই আঙ্কেল ইজ অ্যান অফিসার, একজন কর্মকর্তা, দ্যাটস ইট, ঠিক আছে। তাহলে ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে কি? এ আর হচ্ছে এন, বুঝতে পারছি? ডান, এতটুকু ক্লিয়ার, অনেক সিম্পল জিনিস, আমরা এগুলো মোটামুটি কিন্তু জানি, হ্যাঁ। আর্টিকেল জিরো আর্টিকেল বাদ আসলে কনসিডারেশনে নিব না। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি, ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এন, দ্যাটস ইট, ওকে। চলো মুভ অন করি, ওকে।
তাহলে চলো আমরা শুরু করি যে ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল এগুলো জিনিসগুলো কি। আমরা তো চিনলাম যে এ আর এন কে আসলে ইনডেফিনিট বলা হয় আর ডি কে হচ্ছে ডেফিনিট বলা হয়, বাট এগুলো ইউজেস জানতে হবে কারণ পড়তেছি তো ইউজেস অফ আর্টিকেল, তাই না? তারপরে এগুলো ইউজেসটা জেনে আমরা জাস্ট অ্যাপ্লাই করবো যে কোথায় কি বসাতে হয় এবং কোথায় কি বসানো যাবে না, এই তো। আচ্ছা, কি বলতেছে ভাই ইনডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে যে আর্টিকেল কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে, হ্যাঁ ওই যে টিপিক্যাল জিনিসপাতি, আচ্ছা নির্দিষ্টভাবে না বুঝিয়ে সাধারণ বা অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। আচ্ছা, ইনডেফিনিট আর্টিকেল হলো কি কি আমরা অলরেডি দেখে আসলাম, এটা হচ্ছে এ আর হচ্ছে এন, এই তো। তাহলে এ আর এন হচ্ছে আমার ইনডেফিনিট আর্টিকেল। ওকে, এই যে ব্যক্তি বস্তু, হ্যাঁ প্রাণীকে মানে বেসিকলি নির্দিষ্টভাবে বুঝাবে না, নির্দিষ্টভাবে যদি বুঝায় তাহলে ওটা আমার হয়ে যাবে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট শব্দের অর্থই নির্দিষ্ট, তাই না? আচ্ছা, তাহলে অনির্দিষ্টভাবে তার মানে ইনডেফিনিট, এই তো ইনডেফিনিট আর্টিকেল অনির্দিষ্টভাবে ব্যবহৃত হবে। ওকে, আচ্ছা তাহলে যে মাই আঙ্কেল ইজ এন অফিসার টাইপের। ওকে, চলো আমরা দেখি কি বলছে। এ অর অ্যান ক্যান precede only singular count nouns। অনেক 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 ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ এটা কিন্তু বুঝতে হবে। অনলি সিঙ্গুলার কাউন্ট নাউন্স এর আগে কে বসবে ভাইয়া? এ অথবা এন বসবে। অনেক কমন জিনিস বাট সবাই ভুল করি। সিঙ্গুলার কাউন্ট নাউন্স, কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন এগুলো মোটামুটি আমরা জানি, তাই না? কাউন্টেবল নাউন বা নন কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন যেটাই বলি আমরা, নাউনের ক্লাসিফিকেশন যে বেসড অন কাউন্টেবিলিটি এগুলো কিন্তু ছোটবেলা পড়ছি। ছোটবেলা না পড়লেও ধরো বড়বেলাও পড়বো, ঠিক আছে? আচ্ছা, সো এই যে কাউন্ট নাউন এগুলো আবার কি হয়? সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, তাই না? সো এই সিঙ্গুলার কাউন্ট নাউনের আগে কে বসে? আমার এ অথবা এন বসে ইনডেফিনিট ভাবে। যেমন দেখো বুক, বুক হচ্ছে কি একটা সিঙ্গুলার কাউন্ট নাউন, বই আমি কাউন্ট করতে পারবো, তাই না? এটা যদি একটা বই হয়, ধরো এই যে পদার্থ বিজ্ঞান, ঠিক আছে, প্রথম পত্র এসিএস এর, আচ্ছা সো এটা যদি আমার বই হয়, সো এটা একটা এই যে ধরতে পারতেছি এবং গোনা যাচ্ছে, সেটা হচ্ছে কি মানে একটা সো সিঙ্গুলার কাউন্ট নাউন। সো এটার আগে কে হবে? এ বসবে, এই তো। তারপর দেখো অ্যাপল, এইপল যেটাই বলি, সো এখানে কি হচ্ছে? এন বসতেছে। এখানে যে ভাওয়েল কনসোনেন্টের ব্যাপার স্যাপার আছে ওটা আমরা পরে শিখতেছি, এই যে একটু পরে আছে। বাট জিনিসটা হচ্ছে এটা বুঝতে পারছি যে যে কোনো সিঙ্গুলার কাউন্ট নাউনের আগে আমরা এ বা এন বসাতে পারি। আচ্ছা, এখানে আর কি বলছে দেখো, দে ক্যান বি ইউজড, আচ্ছা দে মিন ওয়ান, হ্যাঁ তারা মানে এই যে এ আর এন শব্দের অর্থ হচ্ছে একটি, এটা আমরা জানি। তারপর কি বলছে? দে ক্যান বি ইউজড ইন আ জেনারেল স্টেটমেন্ট অর টু ইন্ট্রোডিউস আ সাবজেক্ট দ্যাট হ্যাজ নট বিন প্রিভিয়াসলি মেনশন। তাহলে দুইটা সিনারি হতে পারে, একটা জেনারেল স্টেটমেন্ট, আরেকটা কি যেটা মেনশন করা হয় না এমন কোনো সাবজেক্ট। যেমন কি বলছে দেখো, আ বেসবল ইজ রাউন্ড, তার মানে এটা জেনারেলি বোঝাচ্ছে যে কোনো বেসবল, হ্যাঁ মানে সব দুনিয়ার সব বেসবলকে বোঝাচ্ছে যে আ বেসবল ইজ রাউন্ড। ওকে, আচ্ছা আই স আ বয় ইন দি স্ট্রিট, তাহলে উই ডোন্ট নো হুইচ বয়, ঠিক আছে? তাহলে কোন ছেলেটা এটা কিন্তু নির্দিষ্টভাবে বলে না যে আমি একটা ছেলেকে দেখছি, আমি একটা ছেলেকে দেখছি, হ্যাঁ ওই যে একটা, এই একটা ওয়ার্ডটাকে মানে বেসিক্যালি ইংলিশে রিপ্লেস করতেছে আমার এ। কেন এ হয়েছে? ওই যে বয় আছে, সো বয় হচ্ছে আমার সিঙ্গুলার কাউন্ট নাউন, ওইটার আগে হচ্ছে এ বসে গেছে, বুঝতে পারছি? তাহলে আই স আ বয় ইন দি স্ট্রিট, আর আ বেসবল ইজ রাউন্ড, তাহলে এটা হচ্ছে আমার কি ভাইয়া? এটা হচ্ছে আমার জেনারেল স্টেটমেন্ট, আর এটা হচ্ছে আমার ওই তো উই ডোন্ট নো, মানে এটা বেসিক্যালি মানে ওই সাবজেক্টটা মেনশন করা নাই, ঠিক আছে? এই তো। আচ্ছা, তারপরে আগে চলো, এটা একটু বোল্ড হয়ে গেছে, এটা বেটার না? আচ্ছা না, একটু থাকো। ওকে, তারপর কি বলছে দেখো, অ্যান ইজ ইউজ বিফোর ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ আ ভাওয়েল সাউন্ড। আমরা ছোটবেলা থেকে এগুলো শিখে আসছি যে ভাওয়েল কি, ভাওয়েল হচ্ছে আমাদের এ ই আই ও ইউ, তাই না? এ ই আই ও ইউ, এই তো। তাহলে এই পাঁচটা হচ্ছে আমাদের ভাওয়েল। এই পাঁচটার আগে হচ্ছে আমাদের ওই যখন আর্টিকেল হবে মানে বেসিক্যালি এন বসবে, এই তো। এন মানেও একটি, এ মানেও একটি, বাট কোনো একটা ওয়ার্ড ওই যে সিঙ্গুলার কাউন্ট নাউন কোনো একটা ওয়ার্ড, ওইটার মানে ইনিশিয়েশনটা যদি বা ইনিশিয়াল লেটারটা যদি এই যে এই পাঁচটার মধ্যে কিছু দিয়ে স্টার্ট হয় তাহলে ওটার আগে জাস্ট এন বসে যাবে, এই তো। আচ্ছা, একটু এক্সেপশন অবশ্যই আছে, আচ্ছা ওটা আমরা পরে দেখতেছি। এ ইজ ইউজ বিফোর ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ আ কনসোনেন্ট সাউন্ড। ওকে, তার মানে এই পাঁচটা বাদে বাকি সবগুলাই কনসোনেন্ট এবং সবগুলোর আগে জাস্ট এ বসে যাবে, দ্যাটস ইট। তাহলে এখানে দেখো বুক হচ্ছে আমার কনসোনেন্ট এবং সিঙ্গুলার কাউন্ট নাউন, এই জন্য এ বসছে। এই পুল হচ্ছে সিঙ্গুলার কাউন্ট নাউন, ওকে, বাট এটা হচ্ছে আমার ভাওয়েল, এই জন্য এন বসে গেছে, দ্যাটস ইট। বুঝতে পারছি? ক্লিয়ার ভাইয়া? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আগাই। নেক্সটে কি বলতেছে ভাই দেখো, নেক্সটে বলতেছে এই যে কিছু কিছু ওয়ার্ড একটু কনফিউজিং, হ্যাঁ এই ওয়ার্ডগুলো আমরা একটু জানবো। তারপরে একটা সুন্দর করে চার্ট দেওয়া আছে, হ্যাঁ মেবি স্পেশাল কিছু একটু দেখি চলো। কি বলতেছে? সাম ওয়ার্ডস ক্যান বি কনফিউজিং বিকজ দি স্পেলিং ডাজ নট ইন্ডিকেট দি প্রোনাউন্সিয়েশন।
প্রোনাউন্সিয়েশন, এটা কিন্তু প্রোনাউন্সিয়েশন না, ঠিক আছে? অনেকে কিন্তু কনফিডেন্টলি ভুল করি আমরা, অনেকে এভাবে লিখি, হ্যাঁ আমরা প্রোনাউন্স বলি, তাই না? প্রোনাউন্স করো, ঠিক আছে, প্রোনাউন্স করো, তার মানে এই না যে এটা প্রোনাউন্সিয়েশন হয়ে যাবে, হ্যাঁ? অনেক বড় মানুষ তাও আমরা ভুল করে থাকি। সো প্রোনাউন্সিয়েশন কিন্তু হবে না, ওকে? এটা কি হবে? প্রোনাউন্সিয়েশন। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রস, এটা হবে না, কি হবে বলো? আমাদের প্রোনাউন্সিয়েশন হবে, ওকে? রাইটিং পার্টে কিন্তু আমরা এটা ভুল করে থাকি, ওকে? হচ্ছে প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্স, ওকে, ডান। ওকে, দিস ইজ নট দি পার্ট অফ আর্টিকেল। আচ্ছা, তারপর কি বলছে দেখো, এ হাউস, ভালো কথা। কেন এ হাউস হইলো? ওই যে এইচ ওয়ার্ডটা বা হাউস ওয়ার্ডটা, এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে, ওকে ওকে, প্যারা নাই। তারপর কি হইলো ভাইয়া? অ্যান আওয়ার, হ্যাঁ, এটা কি? ভাওয়েল সাউন্ড, ওকে। সো অ্যান আওয়ার এখানে বিগিনস উইথ আ ভাওয়েল সাউন্ড। ওই যে আওয়ার, এখানে কনফিউশনটা কি ভাইয়া? মানে আমরা এগুলো জানি আসলে, ছোটবেলায় পড়ছি, বাট তাও আমরা একটু রিকল করতেছি, ঠিক আছে? ওকে, সেখানে আওয়ার নিয়ে কনফিউশনটা হয়। কি কনফিউশন হয়? যে ভাইয়া আওয়ার শব্দটা ধর আমি হাওয়ার বলবো, মানে এটা বেসিক্যালি এইচ দিয়ে স্টার্ট হচ্ছে, তো এইচ তো একটা কনসোনেন্ট, তাহলে আমি কেন অ্যান বসাচ্ছি? বিকজ ইট ইজ মানে বেসড অন, বা ওই যে আমার আর্টিকেলের ইউজেসটা বেসড অন প্রোনাউন্সিয়েশন, নট দি ইনিশিয়াল লেটার। হ্যাঁ, ইনিশিয়াল লেটার তো অবশ্যই, মানে ম্যাক্সিমাম মেজরিটি কেসে ইনিশিয়াল লেটার, বাট অ্যাকচুয়াল যেই মানে আমাদের রুল বুক, হ্যাঁ, রুল বুক বলে যেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের উপরে বেস হবে। এটা আমাকে বলছে, দেখো যেহেতু কিছু ওয়ার্ড কনফিউজিং আছে, সো আমরা জাস্ট প্রোনাউন্সিয়েশনের উপরে ইন্ডিকেট করবো আর কি, প্রোনাউন্সিয়েশনের উপরে ফোকাস করবো। সো এটা কিন্তু হাওয়ার বলি না, আমরা আওয়ার বলি। সো যেহেতু আওয়ার বলি, এই যে এ ই আই ও ইউ কই গেল? আগেরটাতে দেখছি তাই না? এই যে এ ই আই ও ইউ, এটাতে কি ছিল বলো তো? এই যে আওয়ার, সো এই যে বেসিক্যালি আওয়ার, হ্যাঁ, এই এইচটা যখন আসতেছে এটা আমাদের সাইলেন্ট থাকতেছে, উজ্জ থাকতেছে, যেটাই বলি। সো যেহেতু সাইলেন্ট থাকতেছে, এখানে হচ্ছে এইচটা উচ্চারণ হচ্ছে না, সো আওয়ার হয়ে যাচ্ছে। সো আওয়ারের ওটা, এটা ইনিশিয়ালটা কি? ভাওয়েল, সো দ্যাট ইজ ওয়াই এটা হয়ে যাবে কি? অ্যান। বুঝতে পারছি? ওকে, এই কনফিউজিংগুলোই আমরা ওখানে পড়তেছিলাম। আচ্ছা, আওয়ার ইউনিভার্সিটি, এটা নিয়ে অনেক কনফিউশন জাগে, তাই না? আচ্ছা, এখন ভাইয়া বলবা যে এ ই আই ও ইউ, আপনি তো বললেন এই 5টা ভাওয়েল, এটার আগে হচ্ছে এন হয়, হ্যাঁ, আমরা এটা পড়ে আসছি ছোটবেলা। তাহলে এখানে ইউনিভার্সিটি আগে কেন এ হইলো? আচ্ছা, ওই যে বেসড অন দি প্রোনাউন্সিয়েশন। তাহলে ইউনিভার্সিটি এটা আরেকটা জিনিস হচ্ছে, কোনো একটা ভাওয়েল ওয়ার্ড যদি ওই যে ওইটার মতোই, হ্যাঁ, একেবারে এক্স্যাক্টলি ওইটার মতোই প্রোনাউন্স হয়, তাহলে আবার ওটা কনসোনেন্ট সাউন্ড হিসেবে মানে বেসিক্যালি আমরা কাউন্ট করবো, বুঝছো? সো ইউনিভার্সিটি, হ্যাঁ, ইউটা ইউ এর মতোই উচ্চারণ হচ্ছে, সো দ্যাট ইজ ওয়াই ওটাকে আমরা ভাওয়েল ধরবো না, বুঝছো? এটাই কনফিউশন। সো ইউ যখন ইউ এর মতো উচ্চারণ হবে, ওইটাকে আমরা কনসোনেন্ট হিসাবে কাউন্ট করতেছি। আর কনসোনেন্ট হিসাবে কাউন্ট করা মানে ওইখানে আর অ্যান বসবে না, ওখানে এ বসবে, এই তো। তাহলে এ চলে আসলো, এ ইউনিভার্সিটি, ওকে। সিমিলারলি ভাওয়েল সাউন্ড আমব্রেলা, অ্যান আমব্রেলা, ওকে। আচ্ছা, এগুলো আমরা বুঝতে পারছি। আচ্ছা, ইউনিভার্সিটিটা একটু মাথায় রাখবো, জানি আমরা তাও একটু ভুল করে ফেলি, তাই না? আচ্ছা, ওকে, চলো নেক্সট কি বলছে ভাইয়া? দি ফলোইং ওয়ার্ডস বিগিন উইথ আ কনসোনেন্ট সাউন্ড অ্যান্ড দাস মাস্ট অলওয়েজ বি প্রিসিডেড বাই এ। তাহলে এই চার্টটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই চার্টে কিন্তু অনেক ওয়ার্ড নিয়ে আমাদের কনফিউশন থাকে, সো এটা আমরা মাথায় রাখবো, ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখি ইউরোপিয়ান, হ্যাঁ, ইউরোপিয়ান, এখানে কি বলছে? এ দিয়ে মানে ইয়ে হবে, এই যে ই দেখছো, ই হচ্ছে ই এর মতোই উচ্চারণ হচ্ছে, এই জন্য কি হয়ে গেছে? এ হয়ে গেছে। সো বেসিক্যালি কনসোনেন্ট সাউন্ড, এটা আমাদের মেইন জিনিস, কনসোনেন্ট সাউন্ড আসতেছে কিনা, হ্যাঁ, এই জন্য সবগুলো একসাথে করে দিছি যেন এগুলো দেখলে বুঝতে পারো, কনফিউশনগুলো না থাকে, হ্যাঁ, ওকে। মানে কোনটা শোনাচ্ছে, কোনটা শোনাচ্ছে না, কোনটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, অনেক কনফিউশন হতে পারে। সেই জন্য জিনিসগুলো সাজাই দিছি, জাস্ট এগুলো পড়ে যাবা, এগুলো একটু দেখে যাবো, মুখস্থ করা লাগবে না যে ভাই ইউরোপিয়ান হাউস হাফ, হ্যাঁ, ইউরোপিয়ান হাউস হাফ, এগুলো করার দরকার নেই। জিনিসটা হচ্ছে আমরা বারবার 2-3 বার পড়লে মাথায় ঢুকে যাবে, ওকে। তাহলে ইউরোপিয়ান, আচ্ছা, হাউস, হাফ, ওকে, এগুলো আগে এ বসবে, আমরা বুঝতে পারতেছি। হোম, ইউনিভার্সিটি একটু আগে দেখলাম, ইউলজি, হ্যাঁ, ই এর মতো উচ্চারণ হচ্ছে ইউলজি। আচ্ছা, ইউলজি মানে কি বলতো ভাই? ইউলজি মানে জানি, ইউলজি শব্দের অর্থ হচ্ছে মানে বেসিক্যালি প্রশংসা করা, হ্যাঁ, অথবা আমরা বলতে পারি প্রেইজ, ঠিক আছে, প্রেইজ করা বা প্রশংসা করা, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউলজি, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে কি আছে দেখো, ইউফেমিজম, ওকে বাবা, মানে কত
প্যারা ওয়ার্ড নাকি? আচ্ছা, যারা আইভিএর প্রিপারেশন নিচ্ছি বা নিবো, হ্যাঁ, তারা কিন্তু মোটামুটি ওয়ার্ডসমার্ট পড়বা, তাই না? তখন দেখবা ইউফেমিজম একটা ওয়ার্ড আছে। আচ্ছা, সো ইউফেমিজম মানে কি ভাই? ইউফেমিজম মানে হচ্ছে বেসিকলি ধরো কোনো একটা স্ট্রিক্ট কথা বা কোনো একটা অনেক খারাপ কথা, ওইটাকে তুমি খারাপভাবে বা স্ট্রিক্টভাবে না বলে একটু মাইল্ডভাবে, হ্যাঁ, একটু লাইটলি বললা, এটাকে বলা হয় বেসিক্যালি ইউফেমিজম। তুমি ধরো একটা খারাপ গালি না দিয়ে একটু ভালো গালি দিলা, মানে জাস্ট ফর মানে এক্সাম্পল আর কি। তো এই জিনিসটাকে আমরা বলি ইউফেমিজম। আমরা এটাকে চাইলে আন্ডারস্টেটমেন্ট হিসেবে বলতে পারি, যে ওই যে আন্ডারস্টেটমেন্ট, কারণ ওই যে স্ট্রিক্ট একটা জিনিস না বলে একটু মাইল্ড জিনিস বলতেছি, রাইট? এটাকে আমরা আন্ডারস্টেটমেন্ট বলতে পারি। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, আন্ডারস্টেটমেন্ট। তারপরে কি? ইউনিফর্ম। ওকে, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে ইউনিভার্সাল। ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস আমরা জানি, আমরা ওই যে বাংলা কোনো একটা গদ্য পড়ছিলাম, তাই না? একটা গাছ। ওকে, তারপরে হেভি, ইউনিয়ন, এই তো এগুলো। তো এগুলো একটু দেখে রাখবো, রাইট? বুঝতে পারছি ভাই? ওকে, তাহলে আমরা মুভ অন করি। হ্যাঁ, আচ্ছা, নেক্সটে দেখো এই চার্টটাও অনেক অনেক ইম্পর্টেন্ট, বিকজ এখানে কি বলছে? দি ফলোইং ওয়ার্ডস বিগিন উইথ এ ভাওয়েল সাউন্ড। তাহলে ওই চার্টটা ছিল হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের চার্ট, তাহলে ওগুলোর আগে সবসময় এ বসবে। আর এই চার্টটা হচ্ছে আমার ভাওয়েল সাউন্ডের চার্ট, যেগুলোর আগে সবসময় কে বসবে? এন বসবে। হ্যাঁ, নর্মাল জিনিসপাতিগুলো তো আসলে দুনিয়ার সব ওয়ার্ডের ওইটা বেসিক রুল আছেই, বাট যেগুলো কনফিউশন, ওগুলো যেন কনফিউজিং না লাগে তোমাদের জন্য বা তোমাদের কাছে, দ্যাট ইজ ওয়াই এগুলো একটু সুন্দর করে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, ভাওয়েল সাউন্ড অ্যান্ড দাস মাস্ট অলওয়েজ বি প্রেসিডেন্ট। ওকে, তাহলে যে আওয়ার, ওই যে যেটা বললাম, এটা কিন্তু হাওয়ার না। হ্যাঁ, তারপর কি? আঙ্কল। ওকে, আমব্রেলা, হ্যাঁ, এগুলো নর্মাল। হার্বাল, আনন্যাচারাল, অনার, হ্যাঁ, এই যে অনার ওয়ার্ডটা অনেকে প্যারা খাও, তো হনার না কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে অনার। আচ্ছা, তারপর কি? আন্ডারস্ট্যান্ডিং, নর্মাল জিনিস। আচ্ছা, তারপর কি? ইয়ার। ওকে, ইয়ার মানে কি? ইয়ার মানে কি বলতো? এটা বেসিক্যালি বোঝায় কি? উত্তরাধিকারী, তাই না? আচ্ছা, সে বাপ দাদার সম্পত্তি বলে, তাই না? উত্তরাধিকারী। উত্তরাধিকারী। পার্ডন মাই বাংলা হ্যান্ড রাইটিং, ও মাই গড, বেশি বাজে? আচ্ছা, না, চলবে আই গেস। আচ্ছা, উত্তরাধিকারী। তারপর কি বলছে? দি ইনিশিয়াল সাউন্ড, তার মানে এই চারটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবো। হ্যাঁ, ওকে, এখানে বেসিক্যালি সব ওয়ার্ড জানি, যে আওয়ার, এয়ার আর হচ্ছে অনার, এটা নিয়ে একটু কনফিউশন হতে পারে। ওকে, তারপর কি বলতেছে দেখো? দি ইনিশিয়াল সাউন্ড অফ দি ওয়ার্ড দ্যাট ইমিডিয়েটলি ফলোজ দি ইনডেফিনিট আর্টিকেল উইল ডিটারমাইন ওয়েদার ইট শুড বি এ অর অ্যান। ওকে, আচ্ছা, এটা একটু নেসেসারি। ওকে, ইনিশিয়াল সাউন্ডটা নেসেসারি। হ্যাঁ, ইনিশিয়াল সাউন্ড অফ দি ওয়ার্ড, ওকে, দ্যাট ইমিডিয়েটলি ফলোজ দি ইনডেফিনিট আর্টিকেল। এটা মানে কি বুঝেছে ভাই? চলো আমরা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এম আই ক্লিয়ার? ঝাপসা লাগতেছে কি? আচ্ছা, না, ঠিক আছে। ওকে, আচ্ছা, কাহিনী কি দেখো? আমব্রেলা আছে, আমরা জানি আমব্রেলা হচ্ছে ভাওয়েল সাউন্ড। ওকে, এটার আগে কে বসবে? অ্যান বসবে, ভালো কথা। বাট এখানে যদি আমব্রেলার আগে, আমব্রেলা আছে, ভালো কথা, আমব্রেলার ঠিক আগে যদি আমি হোয়াইট বসাই দিই, হোয়াইট যখন বসাই দিছি, তখন যে আর্টিকেলটা বসবে, এটা কিন্তু আর আমব্রেলার সাথে কানেক্টেড হবে না, তখন হোয়াইটের সাথে কানেক্টেড হবে। এটাই বলতেছে যে ইনিশিয়াল সাউন্ডটা নেসেসারি। হ্যাঁ, ওইটা হচ্ছে পরের যে ওয়ার্ডটা, ওইটা কিন্তু নেসেসারি না। সো ইনিশিয়াল যে সাউন্ডটা যে ইমিডিয়েটলি আসে, ওটা হচ্ছে হোয়াইট, ওটা কিন্তু আমব্রেলা না। যখন আমি আমব্রেলা পড়তেছি, এটার এক্স্যাক্টলি আগে হচ্ছে আমার আর্টিকেল বসতেছে, সো ওইটা ডিপেন্ড করতেছে ওই আমব্রেলার ইউর উপরে। বাট এইখানে দেখো, আমব্রেলার আগে কিন্তু আরেকটা অ্যাডজেক্টিভ বসে গেছে, উইচ ইজ হোয়াইট বা মেবি রেড, কিছু একটা। সো আরেকটা ওয়ার্ড যখন চলে আসতেছে, তো তখন ওই আর্টিকেলটা কিন্তু ওই পার্টিকুলার ওয়ার্ডে আগে বসতেছে, তাই না? এই যে হোয়াইটের আগে বসতেছে। সো যেহেতু হোয়াইটের আগে বসতেছে, দ্যাট আর্টিকেল উইল বি বেসড অন দ্যাট পার্টিকুলার ওয়ার্ড উইচ ইজ হোয়াইট হেয়ার। বুঝতে পারছি? সিম্পল জিনিস, বাট অনেকে ভুল করি। সো সিমিলারলি দেখো, এ হোল আওয়ার, যখন এ আওয়ার মানে হচ্ছে না, আওয়ার বলতেছি, তখন অ্যান আওয়ার হয়ে যাচ্ছে। বাট যখন যে হোল ওয়ার্ডটা নিয়ে আসলাম, তখন যে আর্টিকেলটা বসতেছে, এটা কিন্তু ডিপেন্ড করতেছে ওই হোল ওয়ার্ডটার উপরে, নট দি ওই যে আওয়ার, আওয়ার যে ওয়ার্ডটা আছে ওইটার উপরে। বুঝতে পারছি? এই তো, ডান। তাহলে এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে আমরা কিন্তু এগুলো একটু মাথায় রাখবো। হ্যাঁ, হোয়াইট যখন আছে, এটার উপর ডিপেন্ড করতেছে। তারপরে হোল যখন আছে, এই আর্টিকেলটা হচ্ছে হোলের উপর ডিপেন্ড করতেছে। বুঝতে পারছি? ডান, ক্লিয়ার ভাইয়া? ওকে, ঠিক আছে, চলো চলো আগে। আচ্ছা, তাহলে ইনডেফিনিট আর্টিকেল নিয়ে মোটামুটি কি বুঝতে পারছি? যদি বুঝতে পারি, তাহলে আমরা ডেফিনিট আর্টিকেল শুরু করে দিই। আর্টিকেল 3 রকম, মানে বেসিক্যালি 3 রকম ক্লাসিফিকেশনও দেখছি, আবার 3টা
এটাও দেখছি। সো এ নিয়ে পড়াশোনা শেষ, এন নিয়ে পড়াশোনা শেষ। সবচেয়ে কনফিউশন যেটা, হ্যাঁ, এ আর এন এর যেই সব কনফিউশন ওগুলো আমরা যে চার্টে দিয়ে দিছি, ওই চার্টগুলো মাথায় ঢুকেলে আর কিচ্ছু লাগবে না তোমার এন্টায়ার লাইফে, নট যে ফর এইচএসসি, নট ফর আইবিএ, সব কিছুর জন্য। আচ্ছা, এখন ডেফিনিট আর্টিকেল যেটা ভাইয়া, এটা নিয়ে একটু প্যারা আছে। এটা একটু মনোযোগ দিই, কারণ এই যে দি ওয়ার্ডটা বা দা ওয়ার্ডটা, এইটার ইউজেস প্লাস অমিশন বা কোথায় ইউজ করতে পারবো কোথায় ইউজ করতে পারবো না, এটা নিয়ে অনেক কনফিউশন। আমি সুন্দর করে সাজাই দিছি, এগুলো একটু মাথায় রাখবো। হ্যাঁ, চলো আমরা একটু পড়াশোনা শুরু করি। কি বলছে ভাই? নর্মালি নির্দিষ্টভাবে বুঝাইলে ওটাকে ডেফিনিট আর্টিকেল বলে, ডেফিনেশনে যাচ্ছি না। ডেফিনিট আর্টিকেল জিনিসটা কি? এই যে দা, এটাও আমরা জানি। চলো, বলতেছে দা ইজ ইউজ টু ইন্ডিকেট সামথিং দ্যাট উই অলরেডি নো অ্যাবাউট অর সামথিং দ্যাট ইজ কমন নলেজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললো? যেটা আমরা অলরেডি জানি অথবা কোনো কমন নলেজ, এমন কিছু বুঝাইতেও দিয়ে বসতে পারে। এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। ওই যে এ আর এন এ যে ছিল না, যে জেনারেল স্টেটমেন্ট একটা, আর হচ্ছে আমরা জানি না যখন সাবজেক্টটা মেনশন করা নাই। হ্যাঁ, আচ্ছা দেখি এখানে কি বলতেছে। এখানে বলতেছে ভাইয়া, দি বয় ইন দি কর্নার ইজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, দি বয় ইন দি কর্নার ইজ মাই ফ্রেন্ড। তাহলে এখানে কি বলতেছে? দি স্পিকার অ্যান্ড দি লিসেনার নো উইচ বয়। যখন আমি বলতেছি দি বয় ইন দি কর্নার ইজ মাই ফ্রেন্ড, তার মানে ওই যে কর্নারে যেই ছেলেটা দাঁড়ায় আছে আমি ইন্ডিকেট করতেছি স্পেসিফিকভাবে, নির্দিষ্টভাবে, তাই না? তাহলে এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, দি বসবে। তাহলে দি বয় ইন দি কর্নার বা দা বয় ইন দি কর্নার ইজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে ডেফিনিট ভাবে বুঝাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই এখানে দা বসতেছে। ওকে, আর এখানে দেখো আরেকটা কি কমন নলেজ, যেটা দি আর্থ ইজ রাউন্ড, দেয়ার ইজ অনলি ওয়ান আর্থ। এটা একটা জিনিস যে স্পেসিফিক আর্থ তো আসলে 10-12টা নাই, আর্থ একটাই আছে। সো এই যে একটা জিনিস স্পেসিফিক করেই বলতেছে, এই জন্য হচ্ছে দি আর্থ ইজ রাউন্ড। সেটা একটা কমন নলেজ। আর এটা হচ্ছে যেটা আমি অলরেডি জানি, ওই ছেলেটা, ওকে আমি চিনি, রাইট? সেই যে ইন্ডিকেট করতেছে স্পেসিফিকভাবে অথবা কমন নলেজ, এটা হচ্ছে কি দিয়ের একটা ইউজেস। বুঝতে পারছি? ডান। ওকে, চলো তাহলে আগে নেক্সটে কি বলছে ভাই দেখো, উইথ নন কাউন্ট নাউন্স। হ্যাঁ, নন কাউন্ট নাউন্স আমরা জানি, ওকে, বা আনকাউন্টেবল নাউন। ওয়ান ইউজেস দ্য আর্টিকেল দি ইফ স্পিকিং ইন স্পেসিফিক টার্মস বাট ইউজেস নো আর্টিকেল ইফ স্পিকিং ইন জেনারেল। তার মানে আবারও যদি স্পেসিফিক টার্মসে কথা বলে তাহলে দিয়ে আসবে, আর ইন জেনারেল কথা বললে দিয়ে আসবে না। ফর এক্সাম্পল কি বলছে ভাইয়া? সুগার ইজ সুইট। হ্যাঁ, সুগার ইজ সুইট জেনারেলি বলতেছে, মানে অল সুগার, দুনিয়ার সকল সুগারই তো সুইট, তাই না? তাহলে এখানে হচ্ছে স্পেসিফিক করে বলতেছে না, এই জন্য দি নাই। বাট যখন আমি বলতেছি দি সুগার অন দি টেবল ইজ ফ্রম কিউবা, হ্যাঁ, ফর এক্সাম্পল এই টেবিলে একটা সুগার রাখা আছে, তো ধরো এটা মেবি ইম্পোর্ট করা, মেবি ফ্রম কিউবা, বা ধরো অন্য একটা কান্ট্রি থেকে। সো এই যে ইন্ডিকেট করে বলতেছি যে সব সুগার তো আসলে কিউবা থেকে আনা না, রাইট? বা সব সুগার হচ্ছে ইম্পোর্ট করাও না। সো এই যে টেবিলের উপরে যে সুগারটা রাখা আছে, হ্যাঁ, দি সুগার অন দি টেবিল, দি সুগার অন দি টেবিল ইন্ডিকেট করে বলতেছে, হ্যাঁ, একেবারে স্পেসিফিকভাবে, সব সুগার না। তাহলে স্পেসিফিক টার্মসে যখন ইন্ডিকেট করতেছে তখন আমি আমার ডেফিনিট আর্টিকেল বসাবো, কারণ ওর কাজই হচ্ছে স্পেসিফাই করা। বুঝতে পারছি? তাহলে দি সুগার অন দি টেবিল ইজ ফ্রম কিউবা। বুঝতে পারছি? ডান। ওকে, চলো নেক্সট কি ভাইয়া? নেক্সট হচ্ছে বলতেছে দেখো, ডেফিনিট আর্টিকেল নিয়ে কথা বলতেছে। নর্মালি প্লুরাল কাউন্ট নাউন্স when they mean everything within a certain class are not preceded by the। হ্যাঁ, আচ্ছা, তার মানে প্লুরাল কাউন্ট নাউন্স গুলোর আগে যখন ওই তো সার্টেন ক্লাসের কথা বুঝায় তখন বেসিকলি দি বসে না। এক্সাম্পল দেখি তাহলে আসলে মানে প্যারা হবে না। কি বলতেছে? অরেঞ্জেস আর গ্রিন আনটিল দে রাইপেন। আচ্ছা, তার মানে এই যে অরেঞ্জেস আর গ্রিন, এখানে কিন্তু দুনিয়ার সকল অরেঞ্জেসের কথা বলা হচ্ছে। তাহলে এই যে জেনারেল স্টেটমেন্ট, তাহলে দি বসাবো না। ওকে, আচ্ছা, অ্যাথলিটস শুড ফলো আ ওয়েল ব্যালেন্সড ডায়েট। তাহলে এখানে অ্যাথলিটস মানে দুনিয়ার সব অ্যাথলিটস, তাই না? অল অ্যাথলিটস। তাহলে এখানে হচ্ছে স্পেসিফাই করতেছে না, একটা জেনারেল স্টেটমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমরা দি বসাচ্ছি না। ওকে, মুভিং অন। নর্মালি আ প্রপার নাউন ইজ নট প্রিসিডেড বাই অ্যান আর্টিকেল unless there are several people or things with the same name and the speaker is specifying one of them. অনেক কঠিন লাগতেছে, তাই না? আচ্ছা, আমরা একটু ইজি করে দেখি, কারণ এগুলো বাংলার থেকে। আমরা যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে এই লাইনটা বুঝে যাব। আচ্ছা, কি বলতেছে? There are 3 Nabila Ahmeds in the telephone directory। হ্যাঁ, আচ্ছা, তার মানে ধরো এই টেলিফোন ডাইরেক্টরি বা ধরো একটা কোম্পানিতে 3টা নাবিলা আহমেদ আছে। এরকম হয় না যে তোমাদের সেকশনে একই নামের মাল্টিপল ছেলে বা একই নামের মাল্টিপল মেয়ে আছে না? আছে তো। ওকে, সো একই নামের মাল্টিপল মানুষ যখন থাকে, তখন আমরা ধরো
ওই একই নামের মানুষের থেকে একজনকে আমি বের করতে চাই, হ্যাঁ স্পেসিফিক করে, ওই যে আবারও স্পেসিফিক করে একজনকে বের করব বা একজন সম্পর্কে কোনো কথা বলবো, তখন আমার ওই যে আবার ডেফিনিট আর্টিকেল চলে আসবে, বুঝছো? সেখানে কি বলছে, দেয়ার আর 3 নাবিল আহমেদস ইন দি টেলিফোন ডাইরেক্টরি, দি নাবিল আহমেদ দ্যাট আই নো লিভস অন ফার্স্ট এভিনিউ। তার মানে যেই 3টা নাবিল আহমেদ আছে ভালো কথা, বাট যেই নাবিল আহমেদকে আমি চিনি সে হচ্ছে এখানে থাকে, বুঝছো? তাহলে যে ইন্ডিকেট করতেছে যেই নাবিল আহমেদকে আমি চিনি, দা নাবিল আহমেদ আই নো, দ্যাট আই নো। সো এটা হচ্ছে স্পেসিফিক করে বলতেছে, আবারও আমার কে চলে আসবে, দি চলে আসবে। বুঝতে পারছি ভাইয়া? এটাই, আর কিছু না। ওকে, তাহলে যে সুন্দর করে তোমার কিন্তু পয়েন্ট করা আছে। সো বেসিক্যালি এই পয়েন্টটা এটার জন্য, এই পয়েন্টটা এটার জন্য, হ্যাঁ এরকম করে। আচ্ছা চলো নেক্সট আরেকটা জিনিস কি দেখো, কিছু কিছু ওয়ার্ড আছে ভাইয়া এগুলোর পরে মানে বেসিক্যালি এগুলোর সাথে কোনো আর্টিকেল বসে না, হ্যাঁ। আচ্ছা কি বলছে দেখো, ব্রেকফাস্ট, কিছু কিছু ওয়ার্ড এগুলো একটু আইডেন্টিফাই করা জরুরি, হ্যাঁ। আচ্ছা ব্রেকফাস্ট একটা ওয়ার্ড, লাঞ্চ, হ্যাঁ আমাদের যে খাবার দাবার, ডিনার, সো খাবার দাবার অনেক মজা তো কাউকে নিবে না। আচ্ছা যাই হোক, যে কে, স্কুল, তারপর কি বলছে, চার্চ হোম, কলেজ, ওকে। আচ্ছা তো এগুলো কি করে, এগুলো বেসিক্যালি কলেজ অ্যান্ড ওয়ার্ক, আচ্ছা এগুলো কি বেসিক্যালি তোমার কোনো আর্টিকেল নিবে না। সো এর আগে কোনো আর্টিকেলই বসবে না, দিও বসবে না, এও বসবে না, অ্যানও বসবে না, ঠিক আছে। আচ্ছা উই এইট এ ব্রেকফাস্ট হবে না, উই এইট অ্যান তো হবেই না কারণ ওরা তো ভাওয়েলের জিনিসপাতি আছে। আবার উই এইট দি ব্রেকফাস্ট হবে না, নর্মালি স্পেসিফিক করে দিলে ওটা তো আলাদা। আচ্ছা সো উই এইট ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock দিস মর্নিং। তাহলে এই যে ব্রেকফাস্ট যে টার্মটা বা লাঞ্চ, হ্যাঁ বা যে স্কুল, এই টার্মগুলোর আগে আমার আর্টিকেল বসে না, হ্যাঁ এই জন্য একটু মেনশন করে দিছি। উই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, তাহলে এখানেও কি হচ্ছে দেখো তো, স্কুলের আগে কোনো আর্টিকেল নাই। বুঝতে পারছি? ডান। এনি কনফিউশন? তোমাদের কোনো কনফিউশন থাকলে কমেন্টে কিন্তু জানাই দিও, ঠিক আছে? ওকে, অথবা রিচ আউটও করতে পারো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে আগাই। নেক্সটে কি বলতেছে ভাই দেখো, এখানে এইটার কথাই বলতেছিলাম এতক্ষণ, হ্যাঁ ডেফিনিট আর্টিকেলের ওই যে দি নিয়ে যত কনফিউশন, হ্যাঁ দিটা আমরা কোথায় ইউজ করব ভার্সেস কোথায় ইউজ করব না, এটা হচ্ছে আমাদের দেখা লাগবে। এটা নিয়ে অনেক কনফিউশন হয়, আমি কোথায় অমিট করব, কোথায় বসাবো। হ্যাঁ আমাকে তো 57টা রুল দিয়ে দিছে গাইড বইয়ে, হ্যাঁ তুমি যে কোনো টেস্ট পেপার খোলো বা যে কোনো টেস্ট পেপারে তো থাকে না মেনলি গাইডে বা ওই তো মানে ইংলিশের যে বইগুলো, ওগুলো দেখবা যে 57টা রুল, 84টা রুল, এখন পড়বো সব কিছু। আচ্ছা তো হ্যাঁ মানে বেসিক্যালি ওগুলো যে পড়া লাগবে না বা ওগুলো যে তুমি জানো না এমন কিছু না, হ্যাঁ অনেক কিছু রিপিটেশন আছে তুমি অলরেডি জানো, অ্যান্ড কিছু কিছু আসলে জানা লাগবে। সো ওগুলো আমরা রুল ওয়াইজ এভাবে 1 2 3 4 মুখস্থ না করে জিনিসটা কম্পেয়ার করে করে পড়বো, হ্যাঁ এই জন্য এভাবে চার্ট করে দিছি, ঠিক আছে চলো। আচ্ছা যারা আইবি প্রিপারেশন নাও তারা হচ্ছে যে ক্লিফ স্টফেল বইটা ফলো করো, রাইট? সো ক্লিফ স্টফেল বইটা পড়লেও বেসিক্যালি এগুলো পেয়ে যাবা, হ্যাঁ ওই বইটা বেসিক্যালি আমাদের গ্রামারের কিন্তু দি মাদার বুক, মানে বেসিক গ্রামারের একবারে মাদার বুক। সো ক্লিফ স্টফেল পড়লে কিন্তু আমাদের সব টপিক কভার হয়ে যায়, ওকে। আচ্ছা চলো দেখি, বাট এটা করলে আসলে কিছুই লাগবে না। আচ্ছা কি বলছে ভাইয়া, ইউজ দি উইথ, এ পাশে বলছে আর ডোন্ট ইউজ দি উইথ, তার মানে এটা হচ্ছে আমার ইয়েস, এটা হচ্ছে নো, হ্যাঁ। আচ্ছা চলো দেখি কি বলছে, ইউজ দি উইথ ওশানস, রিভার, সিজ, গালফস, হ্যাঁ প্লুরাল লেকস, ওকে। তাহলে এই টাইপের জিনিসগুলো যেগুলো আছে এগুলোর সাথে আমি দি বসাবো বা দি ইউজ করতে পারবো, বাট যদি সিঙ্গুলার লেক্স থাকে তাহলে আমি দি বসাতে পারবো না। তার মানে কনফিউশনটা কোথায় জাগে ভাইয়া, কনফিউশন জাগে হচ্ছে আমার এই যে প্লুরাল লেক্স যেটা আছে আর আমার সিঙ্গুলার লেক্স যেটা আছে। সো এটা হচ্ছে একটু মানে হয়ে যায় যে সিঙ্গুলার লেকে কি বসানো লাগে নাকি বসানো লাগে না, প্লুরাল মানে এটা একটু ভাইস ভার্সা হয়ে যায়, বুঝছো? সেটা ভাইস ভার্সা হওয়া যাবে না। ওকে এটা একটু কষ্ট করে মনে রাখবো যে যদি প্লুরাল লেক্স থাকে তাহলে আমি দি বসাবো, যদি সিঙ্গুলার লেক্স থাকে তাহলে আমি দি বসাবো না। বুঝতে পারছি? ওকে তাহলে দেখো দি গ্রেট লেকস, হ্যাঁ একসাথে অনেকগুলো লেকস, তাহলে এটা হচ্ছে দি বসাচ্ছি। আর যদি মেবি ধরো ফর এক্সাম্পল ধানমন্ডি লেক, হ্যাঁ বনানী লেক, সেখানে তো প্লুরাল লেক না, একটা সিঙ্গেল লেকই আছে, তখন আমি দি বসাবো না। বুঝতে পারছি? এই তো লেক জেনেভা, লেক এরি, এগুলো হচ্ছে ওই তো ইউএস এর বই, সো ওই ইয়েতে লেখা আছে। আচ্ছা তারপর কি মাউন্টেন্স বা রেঞ্জেস, দেখো রেঞ্জেস যখন হবে ওই তো প্লুরাল জিনিসপাতি, এখানে ইন্ডিভিজুয়াল পিকস বা মাউন্টস, হ্যাঁ যে প্লুরাল না সিঙ্গুলার, তখন হচ্ছে মানে একটু সিমিলার দেখবা যে এখানে হচ্ছে প্লুরাল জিনিস আছে দি বসবে, ওখানে সিঙ্গুলার জিনিস দি বসবে না। বোথ ফর লেকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড মাউন্টস। আচ্ছা সো মাউন্টেন্স বা রেঞ্জেস যেটা বলতেছি, দি রকি মাউন্টেন্স, হ্যাঁ দি অ্যান্ডেস, মানে এই যে
দি হিমালয়াস। সো বেসিকলি ওই প্লুরাল লেক যেমন ছিল ওখানে আমরা দি বসাইছি, সিমিলারলি মাউন্টেন্স বা রেঞ্জেস, অন্নপূর্ণা, হ্যাঁ নেপালে যারা গেছো বা নেপালের রিল টিল তো সবাই দেখো, সো ওখানে এই যে রেঞ্জেসগুলো থাকে তখন কিন্তু আমরা দি অন্নপূর্ণা রেঞ্জেস বা দি অন্নপূর্ণা মানে মাউন্টেন্স এভাবে বলি, ঠিক আছে। আচ্ছা ওকে, আর যদি ইন্ডিভিজুয়াল পিকস থাকে, হ্যাঁ ইন্ডিভিজুয়াল, এই যে মাউন্ট এভারেস্ট, হ্যাঁ মাউন্ট এভারেস্ট হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল পিক, হ্যাঁ ওটা হচ্ছে মানে দি লংগেস্ট ইন দি ওয়ার্ল্ড। সো মাউন্ট এভারেস্ট হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল পিক, ওইখানে আমি দি বসাতে মানে বসাতে পারবো না, হ্যাঁ দি বসাচ্ছি না। বা যখন আমি অন্নপূর্ণা রেঞ্জের কথা বলতেছি, হ্যাঁ অন্নপূর্ণা হচ্ছে একটা রেঞ্জ, মাউন্ট এভারেস্টের একটু ছোট আর কি, মাউন্ট এভারেস্ট মেবি 8,000 কত জানি মিটার, আর অন্নপূর্ণা হচ্ছে 7,000 সামথিং। ওকে, সো এখানে হচ্ছে এই যে যখন অন্নপূর্ণার কথা বলতেছি বা মাউন্টেন্স বা রেঞ্জেস আসতেছে তখন আমি দি বসাচ্ছি, বাট যখন এই যে সিঙ্গেল একটা পিক আসতেছে তখন আমি বসাচ্ছি না। ওকে, আচ্ছা মুভিং অন, দেখো আর্থ বা মুন, আর্থ বা মুনের ক্ষেত্রে ওই তো এই জিনিসগুলো আছে একটা, সো আমি দি বসাচ্ছি। আর প্ল্যানেটস বা কনস্টেলেশনসের ক্ষেত্রে এই যে ভেনাস মার্স আমি কিন্তু বসাচ্ছি না। ওকে ওকে, এগুলো একটু পড়ে নিব সুন্দর করে। সিমিলারলি স্কুলস, কলেজ, ইউনিভার্সিটিস, এখানে একটু কাহিনী কি দেখো, বিগিনিং উইথ স্কুল অফ, যদি দেখো এই যে স্কুল অফ, কলেজ অফ, হ্যাঁ ইউনিভার্সিটি অফ, এই জিনিসগুলোতে হচ্ছে দি বসবে। মানে বেসিক্যালি যখন আগে আমার ইউনিভার্সিটি অফ, স্কুল অফ, কলেজ অফ মানে এই ওয়ার্ডটা আগে আসবে তখন আমি দি বসাবো। আর যখন জাস্ট নর্মালি বলতেছি তখন হচ্ছে মানে ওই যে কলেজ বা ইউনিভার্সিটি বা ধরো স্কুল এই ওয়ার্ডটা পরে আসতেছে আফটার দি প্রপার নাউন, তখন আমি দি বসাবো না। ফর এক্সাম্পল আমার কলেজের কথা যদি বলি, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঠিক আছে, এফসিসি। সো এফসিসি, ফৌজদারহাট ক্যাডেট কলেজ। সো এই ফৌজদারহাট ক্যাডেট কলেজ কিন্তু আমরা বলতেছি না যে দি ক্যাডেট কলেজ অফ ফৌজদারহাট, বলতেছি না। যদি বলতাম যে দি ক্যাডেট কলেজ অফ ফৌজদারহাট, সেই ক্ষেত্রে কিন্তু এই যে এটা ক্যাটাগরিতে পড়তো, রাইট। সো আমি বলতেছি যে বা দি কলেজ অফ ঢাকা, এটা বলতেছি না, ঢাকা কলেজ বলতেছি, রাইট। সো যখন ঢাকা কলেজ বলতেছি তখন হচ্ছে দি ঢাকা কলেজ কিন্তু বলতেছি না, কারণ ওই যে প্রপার নাউনটা আগে বসতেছে। সো যখন প্রপার নাউন দিয়ে শুরু হবে তখন আমি দি বসাবো না। এই যে যেমন ফৌজদারহাট ক্যাডেট কলেজ, এখানে দি বসাচ্ছি না। বাট যদি বলি যে এই যে দি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, হ্যাঁ তখন কিন্তু কি দি বসতেছে। ওকে, যেমন এই যে ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ঢাকা, এটা নিয়ে কাহিনী হয়। সো যখন আমরা বলবো ঢাকা ইউনিভার্সিটি তখন ঠিক আছে, আর যখন ইউনিভার্সিটি অফ ঢাকা বলবো তখন কিন্তু রুল আমাকে বলে যে দি ইউনিভার্সিটি অফ ঢাকা বলা উচিত। বুঝতে পারছি? ওকে ঠিক আছে, ডান। ওকে, এটা ক্লিয়ার ভাইয়া? এনি কনফিউশন? আই হোপ না। ঠিক আছে, চলো তাহলে এইটারই আমরা আরো আর কি জাস্ট পড়তে থাকবো, বিকজ এটা অনেক ইউজেসগুলো আছে, একটু দেখে ফেলি। অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে দি বসাবো, আর কার্ডিনাল নাম্বারের ক্ষেত্রে কি দি বসাবো না, হ্যাঁ। আচ্ছা, বিফোর নাউন আফটার নাউন, এই তো যেমন কি দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যখন আমি ওয়ার্ল্ড ওয়ার 1 বলবো তখন প্যারা নাই, তখন আমি দি বসাবো না। এই যে এখানে আছে দেখো ওয়ার্ল্ড ওয়ার 1, হ্যাঁ এখানে প্যারা নাই। বাট যখন আমি এই যে অর্ডিনাল নাম্বার ইউজ করতেছি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তখন আমি আবার দি বসাচ্ছি। এরকম অনেক কিছু ইউজেস আছে, এগুলো আমরা একটু পড়ে নিব। এগুলো স্লাইডে আসলে দিছি যে তোমরা একটু পড়ে নিবা, বুঝতে পারছি? ওকে, ওকে সিমিলারলি এই যে ওয়ার্ডের ক্ষেত্রেও আছে, ওয়ার্ল্ড ওয়ার বাদে দি বসবে। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, যেসব কান্ট্রিজের আগে কোনো ডিরেকশন আছে অথবা নিউ আছে, হ্যাঁ এই যে নিউ ওয়ার্ডটা আছে বা ডিরেকশন আছে, হ্যাঁ যে নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, হ্যাঁ তারপর নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, তো এই জিনিসগুলোতে হচ্ছে দি বসাবো না। আর কিছু দেশ আছে যেগুলো হচ্ছে দি বসাতেই হবে, যে সার্টেন কান্ট্রিজ, গ্রেট ব্রিটেন বাদে দি ইউনাইটেড স্টেটস, দি ইউনাইটেড কিংডম, হ্যাঁ দি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, এগুলো হচ্ছে দি বসাতে হবে। এগুলো পড়লেই হবে, বিকজ এগুলো স্পেসিফিক, তো এর বাইরে খুব একটা নাই, ঘুরে ফিরে এগুলাই আসে। আবার ধরো কিছু দেশ যেটা হচ্ছে একটা ওয়ার্ডের দেশ, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, আমি কি বলি দি বাংলাদেশ, আই লিভ ইন দি বাংলাদেশ তো বলি না, আই লিভ ইন বাংলাদেশ বলি। কেন? কারণ এই যে এই রুলটা ফলো হয় যে ওয়ান ওয়ার্ড, হ্যাঁ ওয়ান ওয়ার্ড যেহেতু আছে আমি দি বসাতে পারবো না। ওকে, কন্টিনেন্টের ক্ষেত্রেও দি বসাতে পারি না, ওকে স্টেটসের ক্ষেত্রেও দি বসাতে পারি না। এই তো, বুঝতে পারছি? এগুলো সিম্পল জিনিস, আমরা একটু পড়ে ফেলবো। মুভিং অন, দেখো লাস্টলি কি আছে, হিস্ট্রিক্যাল ডকুমেন্টসের আগে দি বসাবো। ওকে, ভালো কথা, যেমন দি কনস্টিটিউশন। আচ্ছা, এথনিক গ্রুপসের আগে আমি দি বসাবো, যেমন দি ইন্ডিয়ানস, হ্যাঁ দি বাংলাদেশি। ওকে, আচ্ছা, কজ এখানে স্পেসিফিক করতেছে। আর আমি যদি স্পোর্টসের কথা বলি, ক্রিকেট, আমি কি বলি দি ক্রিকেট ইজ আ গুড গেম বা দি ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, বলি না তো, ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, তাই না? ওই তো, স্পেসিফিক করার কিছু নেই। আচ্ছা, তো এটা হচ্ছে স্পোর্টস। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আসলে দি বসে না, হ্যাপিনেস, স্যাডনেস, এই তো
ফ্রিডম, ওকে। জেনারেল এরিয়াজ অফ সাবজেক্ট ম্যাটার, ওকে, কিছু সাবজেক্ট যেমন ম্যাথমেটিক্স, সোশ্যালজি, এগুলোর আগেও দি বসে না, আচ্ছা, হলিডেজের আগেও দি বসে না, ওকে। এগুলো একটু রিকল করে ফেলবো, হ্যাঁ, ঠিক আছে, ডান। বুঝতে পারছি কি? যদি বুঝতে পারি তাহলে আমরা এখন কি করব বলো তো, বলো বলো কি করব? এখন আমাদের কিন্তু আর্টিকেলের পড়াশোনা এখানে শেষ, ঠিক আছে? এইটুকুই পড়াশোনা, এতটুকুই। আমরা এখন প্র্যাকটিসে চলে যাব, ঠিক আছে? আমরা একটু বোর্ড কোয়েশ্চেন সলভ করব অ্যান্ড আফটার দ্যাট আমরা আর্টিকেল নিয়ে সমাপ্তি টেনে ফেলবো। আচ্ছা চলো, ওকে, দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দেখো ঢাকা বোর্ড 19-এর কোয়েশ্চেন। কেন 19-এর কোয়েশ্চেন ভাই? এখন তো 26 সাল, তাহলে 19-এর কোয়েশ্চেন কেন? আচ্ছা, সো 20 সাল থেকে 25 সালে যতগুলো এইচএসসি এক্সাম হয়েছে শর্ট সিলেবাসে হয়েছে ডিউ টু কোভিড, তাই না? কোভিডের জন্য শর্ট সিলেবাস, তারপর এটা মানে কন্টিনিউ হয়েছে। সো মানে তোমরাই হচ্ছে ফার্স্ট ব্যাচ ফুল সিলেবাস। সো এই জন্যে তোমার 25 সাল পর্যন্ত, 20 থেকে 25 সালে ইংলিশ সেকেন্ড পেপারে এই আর্টিকেল পার্টটা ছিল না, হ্যাঁ, ফিলিং অন্য কিছু ছিল বাট আর্টিকেলটা ছিল না। তো যেহেতু আর্টিকেল ছিল না, এই জন্য আর্টিকেলের কোয়েশ্চেনটা হচ্ছে লেটেস্ট 9, লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 19 সালে, বুঝছো, বোর্ডে। সো এটা জাস্ট আমরা প্র্যাকটিস করলেই হবে। সো মানে মোরালেস কোয়েশ্চেন তোমার এরকমই আসবে, হ্যাঁ, এই বছর আসলেও 19 সালের স্ট্যান্ডার্ডেই আসবে। আর এটা স্ট্যান্ডার্ড আসলে ওভাবে বলা মানে বেসিক্যালি তুমি যদি পারো, হ্যাঁ, তুমি আর্টিকেল জিনিসটা যদি পারো, ইউজেসগুলো পারো, তোমাকে যেইভাবেই দিক ইউ উইল গেট দ্যাট রাইট। বুঝতে পারছি? ওকে, ওকে, চলো শুরু করি। কি বলতেছে? ড্যাশ পার্লামেন্ট হাউস, ওকে। বিফোর দ্যাট এই যে এখানে একটু আমরা ইনস্ট্রাকশনগুলো সুন্দর মতো পড়বো। কি বলতেছে দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইন দি ফলোয়িং টেক্সট উইথ আর্টিকেলস এ অ্যান্ড দি বলে দিছে অ্যাজ নেসেসারি। সাম অফ দি ব্ল্যাঙ্কস মে নট রিকোয়ার অ্যান আর্টিকেল, হ্যাঁ, পুট আ ক্রস ইন দোজ ব্ল্যাঙ্কস। ওই যে তিনটা আর্টিকেল, ইনডেফিনিট, ডেফিনিট, জিরো। তাই এই যে সাম অফ দি ব্ল্যাঙ্কস মে নট রিকোয়ার অ্যান আর্টিকেল মানে এটা হচ্ছে জিরো আর্টিকেল, ক্রস বসাই দিব। আর এ অ্যান্ড দা তো আসি, বুঝতে পারছি? হ্যাঁ, এখানে আমার স্পেসিফাই করা লাগবে না যে কোনটা ইনডেফিনিট কোনটা ডেফিনিট, এটা আমরা অলরেডি জানি। ওকে, সো আমরা তো সলভ করবো একসাথে, বাট বিফোর দ্যাট তুমি একটু ভিডিওটা পজ করো, পজ করে একটু নিজে নিজে ট্রাই করি, হ্যাঁ, তারপরে তো আমরা একসাথে করবোই, তারপরে সলভ আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, সবাই একটু পজ করে ট্রাই করি, ঠিক আছে? করি করি। আচ্ছা, রেডি? ঠিক আছে, তাহলে আমরা আগে কি বলতেছে, দি ড্যাশ পার্লামেন্ট না, আচ্ছা, ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং, ওকে। আচ্ছা, তারপর ইনফ্যাক্ট ইট ইজ ড্যাশ। আচ্ছা, আমরা যেহেতু আমাদেরকে প্যাসেজ দিয়ে দিছে, হ্যাঁ, তো প্যাসেজ দেওয়ার একটা সুবিধা কি জানো? প্যাসেজ দেওয়ার একটা সুবিধা হচ্ছে আমরা কনটেক্সট ধরতে পারবো। সো কনটেক্সটটা ধরলে আমরা আইডিয়া পাবো যে কি সম্পর্কে বলা হচ্ছে জিনিসটা, এই জন্য একটু ইজি হয়ে যাবে। সেই জন্য একটু প্যাসেজটা মোটামুটিভাবে পড়বো, হ্যাঁ, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড একেবারে বুঝে বুঝে মিনিং ওয়াইজ পড়া লাগবে না, বাট কি সম্পর্কে বলতেছে এটা একটু আইডিয়া নিয়ে নিব, তারপরে দেখবা জিনিসটা ইজি হয়ে যাবে, তুমি ক্যাচ করতে পারবা যে তোমার গ্র্যাজুয়াল প্রগ্রেসটা ঠিক আছে কিনা, ঠিক আছে? ওকে, সে কি বলতেছে ভাই, ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইজিটলি, ওরে বাবা এত কঠিন ওয়ার্ড নাকি, আচ্ছা, ডিজাইন বিল্ডিং, আচ্ছা, তারপরে বলতেছে কি ইনফ্যাক্ট ইট ইজ ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার টেকনোলজি, ওকে, পার্লামেন্ট নিয়ে বলতেছে ইট ইজ ওয়ান অফ ড্যাশ লার্জেস্ট, ওকে ওকে, ভালো কথা, মোস্ট স্পেকটাকুলার। আচ্ছা, তার মানে পার্লামেন্ট নিয়ে একটা বলা হচ্ছে, এখানে কিছু ডেটা আছে, হ্যাঁ, আমেরিকান আর্কিটেক্ট, ওকে, মানে আইডিয়া পেয়ে গেলাম একটা, মানে জাস্ট মোটামুটি আইডিয়া নিলাম, নট নেসেসারিলি তোমার লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়া লাগবে, ওকে। আচ্ছা, এখন আমরা শুরু করি। কি বলছে ফার্স্টে? বলছে দেখো ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। তাহলে এই যে পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, এটা কয়টা আছে? একটাই আছে, তাই না? স্পেসিফাই করার মতো জিনিস, তাহলে কি বসাবো? ডেফিনিট আর্টিকেল বসাবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, বুঝছি, কোনো প্যারা নেই, অনেক ইজি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দি পার্লামেন্ট বসাই দিব, ওকে, তাহলে দি পার্লামেন্ট, ওকে, বুঝতে পারতেছি, দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে দি পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইজিটলি, ওরে বাবা, আচ্ছা, আগে এক্সকুইজিটলি শব্দের অর্থটা একটু বুঝে নেই, হ্যাঁ। আচ্ছা, এক্সকুইজিটলি মানে কি? এক্সকুইজিটলি মানে বেসিকলি ধরো বলতে পারি চমৎকার ভাবে, হ্যাঁ, এভাবে বলতে পারি। তাহলে আমরা একটু লিখে ফেলি, চলো, এটা হচ্ছে চমৎকার ভাবে, এক্সকুইজিটলি, ওকে, চমৎকার ভাবে, এক্সট্রাঅর্ডিনারিলি আর কি। আচ্ছা, তো এটা দিয়ে দেখতেছিলাম, ওকে, ইজ ড্যাশ এক্সকুইজিটলি ডিজাইনড বিল্ডিং, মানে
চমৎকারভাবে মানে ডিজাইন করা হয়েছে বিল্ডিংটা। হ্যাঁ, তো এখানে অনেক এভিডেন্স আসলে এক্সকুইজিটলি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, রাইট? অ্যাডভার্বের আগেও হচ্ছে আর্টিকেল বসে আমরা দেখছিলাম। আচ্ছা, সো এখানে কি ভাওয়েল সাউন্ড আছে, সো আমরা যা সুন্দর করে অ্যান বসাই দিই। ওকে, অ্যান এক্সকুইজিটলি ডিজাইনড বিল্ডিং। আচ্ছা, তারপর কি বলতেছে ভাইয়া? ইন ফ্যাক্ট ইট ইজ ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, এখানে স্পেসিফাই কি কোনো জিনিস আছে? বলতেছে যে মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজির বিস্ময়। হ্যাঁ, একটা বিস্ময় না, ইট ইজ আ ওয়ান্ডার বলতে পারি, ইট ইজ আ ওয়ান্ডার। তাহলে এখানে কিন্তু স্পেসিফাই করতেছে না, জাস্ট একটা ওয়ান্ডার সম্পর্কে বলতেছে। আচ্ছা, তারপর ইট ইজ ওয়ান অফ ড্যাশ, ওয়ান অফ থাকলে আমরা দি বসাই দিই, তাই না? ওয়ান অফ দি ড্যাশ। আচ্ছা, তাহলে ওয়ান অফ দি লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটাকুলার পার্লামেন্ট বিল্ডিংস। হ্যাঁ, এটা কিন্তু নেসেসারি, এখানে এস হবে। ওয়ান অফ দির পরে যত কিছুই থাকুক লাস্টে যে নাউনটা হয় ওইটা হচ্ছে কি প্লুরাল হয়, এটা আমরা জানি, তাই না? তাহলে বিল্ডিংস। ওকে, ইন ড্যাশ ওয়ার্ল্ড, তাহলে ওয়ার্ল্ড কয়টা? ওয়ার্ল্ড কি 12টা আছে? নাই, ওয়ার্ল্ড একটাই আছে। তাহলে স্পেসিফিক যে প্রিপোজিশন, সরি স্পেসিফিক যে আর্টিকেল আছে স্পেসিফাই করে আমরা মেনশন করব, হুইচ ইজ কি দি। বুঝছি? আচ্ছা, তারপর কি বলছে? ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। কি হবে? ঠিক স্পেসিফাই করতেছে বলো। ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং করতেছে না, এটা অনেক এক্সপেন্সিভ বিল্ডিং, এটা একটা অনেক এক্সপেন্সিভ বিল্ডিং, এভাবে বলতে পারি। তাহলে ইট ইজ এ, অ্যান হবে না কেন? এই তো কনসোনেন্ট। আচ্ছা, তাহলে ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং গেল। তারপর জি নাম্বারে কি বলতেছে? ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ দি পার্লামেন্ট হাউস। তাহলে মেইনটেনেন্স কস্টটাকে কিন্তু স্পেসিফাই করতেছে। কি মানে কি কস্ট? ওই যে মেইনটেনেন্স কস্ট, তাহলে স্পেসিফাই করতেছে, তাহলে দি মেইনটেনেন্স কস্ট, তাই না? আচ্ছা, তাহলে দি মেইনটেনেন্স কস্ট অফ দি পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট ব্লা 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 50 মিলিয়ন টাকা পার ইয়ার। তারপর কি বলতেছে? আচ্ছা, অ্যান আমেরিকান আর্কিটেক্ট, ওকে, অ্যান আমেরিকান আর্কিটেক্ট ড্যাশ লুই কাহান, ওকে, ডিজাইন দিস, লুই কাহান আর কি, লুই কাহান ডিজাইন দিস ড্যাশ। ওকে, তাহলে অ্যান আমেরিকান আর্কিটেক্ট ড্যাশ, প্রপার নাউনের আগে কি বসে? কিছুই বসে না। প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। হ্যাঁ, আমাকে কিন্তু বলে দিছে যে সাম অফ দি ব্ল্যাঙ্কস মে নট রিকোয়ার অ্যান আর্টিকেল, পুট আ ক্রস ইন দোজ ব্ল্যাঙ্কস। ঠিক আছে? আচ্ছা, মেয়ে বলছে, কিন্তু হবেই বলে নাই, বাট মেয়ে বলছে। আচ্ছা, তাহলে দেখো অ্যান আমেরিকান আর্কিটেক্ট, এখানে কিন্তু আমরা ক্রস বসাবো কারণ এখানে কোনো আর্টিকেলই বসবে না। ডিজাইন দিস ড্যাশ, ডিজাইন দিস ড্যাশ, এখানে ডিজাইন দিস এ বিল্ডিং হবে না, কারণ দিস দিয়ে অলরেডি স্পেসিফাই করে দিছে। ডিজাইন দিস দ্য বিল্ডিং, না, অলরেডি করে দিছে, অ্যান তো হবে না। তাহলে এখানেও কি কোনো আর্টিকেল বসবে না। আচ্ছা, এভরিডে ম্যানি ড্যাশ ভিজিটর কামস টু ভিজিট দি বিল্ডিং। আচ্ছা, ম্যানি ড্যাশ ভিজিটর, তাহলে ম্যানি এ ভিজিটর, ম্যানি অ্যান ভিজিটর, ম্যানি দি ভিজিটর, কিছুই হবে না, তাই না? আচ্ছা, ম্যানি এ দি অ্যান কিছুই হবে না, হবে কি ক্রস। ঠিক আছে? ওকে, সো দিস ইজ দি সলিউশন বলতে গেলে। যারা যারা ট্রাই করছিলা থ্যাংক ইউ সো মাচ, যারা ট্রাই করি নাই একসাথে করছো, বাট ওই তো বুঝতে পারছি মোটামুটি, তাই না? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে ঢাকা বোর্ড 19-এর। আমরা হচ্ছে এটার সলিউশনটাও দেখে নিই, এখানে দেওয়া আছে, কোনো প্যারা নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বরের সলিউশন। ওকে, এই যে মানে এ তে এটা হবে, বি তে এটা হবে, এগুলো সুন্দর করে দেওয়া আছে, বুঝতে পারছি? ওকে, লেটস প্র্যাকটিস চলতেছে, তাই না? আচ্ছা, চলো আমরা আরেকটা করবো, তারপর এটা বাকিটা হোমওয়ার্ক। ওকে, চলো সব যদি ক্লাসে করে দিই তাহলে তো হলো না, একটু বাসায় প্র্যাকটিস করতে হবে না? ওকে, এটাও সেম, দেখো কি বলছে? ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইন দি ফলোইং টেক্সট উইথ আর্টিকেলস ব্লা ব্লা ব্লা। ওই তো একই ইনস্ট্রাকশন। আমরা হচ্ছে ঢাকা বোর্ড 2017 কোয়েশ্চেনটা সলভ করি। চলো, তাহলে এটাও কি করব? এটা হচ্ছে একটু পজ করে ট্রাই করব। হ্যাঁ, ট্রাই করে তারপরে আমরা অ্যান্সার দেখব। ঠিক আছে, ট্রাই করছি। ওকে, চলো কি বলছে? প্যাট্রিয়টিজম নিয়ে মনে হচ্ছে কিছু একটা বলছে, তাই না? প্যাট্রিয়টিজম ওয়ার্ডটা পাইছি। প্যাট্রিয়টিজম মানে তো আমরা জানি সবাই, তাই না? দেশ সেবা, এরকম কিছু একটা। আচ্ছা, দেশ সেবা। ওকে, প্যাট্রিয়টিজম ইজ ড্যাশ নোবেল ভার্চু। আচ্ছা, ইট ইন্সপায়ার্স ড্যাশ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ ফর দি ফ্রিডম অফ হিজ ড্যাশ, সরি ফ্রিডম অফ হিজ ড্যাশ কান্ট্রি। হ্যাঁ, ড্যাশ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান ড্যাশ বেস্ট। ওকে, a true patriot is honored by dash his countryman. He thinks for blah blah betterment of his country on the, আচ্ছা on the contrary বলে দিছি না? আচ্ছা, ওই যে ওয়ার্ডটা চলে আসে। ওকে, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, না? আচ্ছা, তারপর কি? ড্যাশ আনপ্যাট্রিয়টিক ম্যান থিংস অনলি অফ হিজ ওন ইন্টারেস্ট। ওকে, বুঝতে পারছি, মানে প্যাট্রিয়টিজম নিয়ে কথা বলা হচ্ছে এবং যারা প্যাট্রিয়ট তারা আসলে ভালো,
এবং যারা আনপ্যাট্রিয়ট তারা আসলে ভালো না, বা আনপ্যাট্রিয়টিক ওরা আসলে ভালো না, এটা নিয়ে কথা বলছে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো শুরু করি, আমরা তো সব পারি তাই না? ওকে, কি বলছে ভাইয়া? প্যাট্রিয়টিজম ইজ ড্যাশ নোবেল ভার্চু। তাহলে এখানে কি স্পেসিফাই কিছু আছে? না, স্পেসিফাই কিছু নাই, একটি নোবেল ভার্চু। তাহলে সুন্দর করে এ বসাই দিই, আমার ইনডেফিনিট আর্টিকেল। ওকে, তারপর কি বলছে? ইট ইন্সপায়ার্স ড্যাশ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ ড্যাশ। আচ্ছা, এখানে দেখো ইট ইন্সপায়ার্স ড্যাশ ম্যান, অ্যান তো আগেই বাদ, কনসোনেন্ট নাই, মানে কনসোনেন্ট আছে বাওয়েল নাই। ইট ইন্সপায়ার্স দি ম্যান কি বসাবো? এখানে স্পেসিফাই করতেছে না। হ্যাঁ, যে কোনো মানুষকে ইন্সপায়ার করে, জেনারেল স্টেটমেন্ট। হ্যাঁ, তাহলে এখানে কি ইট ইন্সপায়ার্স এ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ ফর দি ফ্রিডম অফ হিজ ড্যাশ। তাহলে অফ হিজ এখানে বলেই দিছে, ইন্ডিকেট কিন্তু করেই ফেলছে যে ওর দেশ, এখানে কিন্তু আর কোনো আর্টিকেলই লাগবে না। অফ হিজ এ কান্ট্রি হয় না, অফ হিজ অ্যান তো আগেই বাদ, অফ হিজ দি কান্ট্রি হবে না। সো আনসার ইজ ক্রস, আমাকে বলে দিছে পুটা ক্রস যখন লাগবে না। আচ্ছা, তারপর হচ্ছে এটা গেল, ড্যাশ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান ড্যাশ বেস্ট। তার মানে এখানে কি বলতেছে? একটা মানুষের কথা বলতেছে না, যার হচ্ছে প্যাট্রিয়টিজম নাই, যার দেশ সেবা নাই, ও হচ্ছে পশুর থেকে অধম টাইপের, বা পশুর চেয়ে বেটার কিছু না, এরকম কিছু। তাহলে একজন মানুষের কথাই বলতেছে, আমরা বলতে পারি এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান, ওই যে একটা পশুর কথাই বলা হচ্ছে তাই না, স্পেসিফাই করতেছে না। তাহলে ইজ নো বেটার দ্যান এ বিস্ট। বুঝতে পারছি? হ্যাঁ, এটা হচ্ছে এ বিস্ট। ওকে, তারপর কি? A true patriot is honored by dash his countrymen. তাহলে honored by এ হবে না, এই যে his countrymen বলেই দিছে, তাহলে এখানে স্পেসিফাই করবে না। তাহলে honored by ক্রস his countrymen। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে কি হবে? he thinks for dash betterment of his country। তাহলে এই যে betterment কিসের জন্য? বেটারমেন্টের জন্য স্পেসিফাই করতেছে। হ্যাঁ, ওর কান্ট্রি বুঝলাম, বাট ওর কান্ট্রি কিসের জন্য? বেটারমেন্টের জন্য, ভালোর জন্য, ওয়েলফেয়ার জন্য, রাইট? তাহলে এই যে ওয়েলফেয়ার, বেটারমেন্ট, একটা স্পেসিফাই কারণ পেয়ে গেছি যে এই কারণে, হ্যাঁ, স্পেসিফাই করতেছে। তাহলে ফর দি বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। আচ্ছা, তারপর কি? কন্ট্রারি, অন দি কন্ট্রারি, এটা তো আমাদের আজীবন। অন দি আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি, এগুলো আমরা পড়েই আসি। তাহলে হচ্ছে জাস্ট নর্মাল প্রিপোজিশনাল ফ্রেজ, অন দি কন্ট্রারি। ওকে, বুঝতে পারছি। তারপর কি বলছে? আই নাম্বার ড্যাশ আনপ্যাট্রিয়টিক ম্যান থিংস অনলি অফ হিজ ওন ইন্টারেস্ট। তার মানে একজনের কথাই বলা হচ্ছে, একজন আনপ্যাট্রিয়টিক ম্যান, বা বেসিক্যালি যার দেশপ্রেম নাই, হচ্ছে শুধু সেলফ ইন্টারেস্ট নিয়ে বা ওন ইন্টারেস্ট নিয়ে, মানে স্বার্থপর হয়, রাইট? আচ্ছা, তাহলে যে আনপ্যাট্রিয়টিক, কনসোনেন্ট না, ভাওয়েল সাউন্ড, তাহলে আমি সুন্দর করে অ্যান বসাইতে পারি, ছোট হাতের অ্যান। হ্যাঁ, অনেক সময় খেয়াল করবা যে ওয়ার্ডটা, যেই আর্টিকেলটা বসাচ্ছ ওইটা সেন্টেন্সের ফার্স্টে নাকি মাঝখানে, হ্যাঁ, বা শেষে কিনা, মানে ফার্স্টে হলে ইনিশিয়াল লেটারটা দিব। ঠিক আছে, যেমন এখানে দেখো এটা ফার্স্টে, আমি এটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিছি। সো খাতায় যখন লিখবা এরকম এ বি, হ্যাঁ, সি, সো এখানে যখন ডি লিখতেছো, ডি এর সাথে এটা এভাবে লিখবা। হ্যাঁ, আর এর সাথে তো এই যে এ, তারপর এ ডি কিছু একটা হবে। সো বেসিকলি ইনিশিয়াল লেটারটা ক্যাপিটালে লিখবা। অনেক টিচার কিন্তু কাটতেই পারেন। ওকে, তারপর কি বলছে ভাইয়া? দোজ হু ডাই, দোজ হু ডাই ফর ড্যাশ কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস। তাহলে কি হবে? ওই যে ফর কান্ট্রি, স্পেসিফাই করার কিছু নাই। তাহলে দোজ হু ডাই ফর কান্ট্রি, ফর এ কান্ট্রি, যে কোনো দেশের ক্ষেত্রে না। হ্যাঁ, ওকে, আচ্ছা, ফর কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস। ওকে, বুঝতে পারছি? তাহলে ঢাকা বোর্ড 2017 আমাদের আর্টিকেল কিন্তু ডান। বুঝতে পারছি? গ্যাপ ফিলিং উইথ ক্লুজ না, গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজের আর্টিকেল পার্ট ডান। সো ঢাকা বোর্ড 2017 ডান। আমাদের এখানে সলিউশন আছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। বুঝতে পারছি? ওকে, আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার। আর এটা হচ্ছে আমাদের 3 নাম্বার, রাজশাহী বোর্ড 2019। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। যারা ভদ্র বাচ্চা এবং যারা সিনসিয়ার এবং যারা অনেক দোয়া চান, তারা হচ্ছে কষ্ট করে সলভ করবেন এবং কমেন্টে জানাই দিবেন। ঠিক আছে? আচ্ছা, অবশ্যই এটার অ্যান্সার পরের পেজেই আছে, বাট একটু অনেস্টি মেনটেন করে আগে ট্রাই করব। হ্যাঁ, তুমি ট্রাই করবা নাকি না করবা এটা আসলে তোমার অপশন। তুমি যদি চিটিং করে জাস্ট অ্যান্সার দেখে লিখে দিলা, এটা আসলে খুব একটা লাভ নেই, তাই না? হ্যাঁ, তুমি আগে নিজে ট্রাই করো, 2টা ভুল হলেও সমস্যা নেই, তাই না? পরে শিখে ফেললা, এই জন্য সলিউশন দেওয়া আছে, সমস্যা নেই। সো এটা একটু হোমওয়ার্ক করে ফেলবো। ঠিক আছে? দি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে এটা আসছিল 2019 সালে। বুঝতে পারছি? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সলিউশনগুলো আছে। এটা হচ্ছে কয় নাম্বার বলো তো? হচ্ছে 3 নাম্বার। বুঝছি? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আর্টিকেল ডান,
অ্যান্ড উইথ দ্যাট আমাদের এই গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজের আর্টিকেল কিন্তু শেষ। ঠিক আছে, আমরা এখন শুরু করব কি, আমরা এখন শুরু করব হচ্ছে প্রিপোজিশন। তাহলে গ্যাপ ফিলিং এর দুইটা টপিক আজকে বড় কথা, আর্টিকেল ডান, প্রিপোজিশন, লেটস স্টার্ট। ওকে, সো 2 নাম্বার কোয়েশ্চেন যেটা আমাদের গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশনস, হ্যাঁ ওই যে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজের যে আর্টিকেল তো গেল 1 নম্বরে, 2 নম্বরে প্রিপোজিশন। সেখানে আসে কি, এখানেও সেম আমাদের 10টা কোয়েশ্চেন আসবে এন্ড ইচ ক্যারিং 0.5 মার্কস, রাইট, হাফ মার্কস। সো এখানেও সেম জিনিস 0.5 ইন্টু 10, তার মানে আমার হচ্ছে টোটাল 5 মার্ক, এই তো। আচ্ছা, তার মানে এই আজকের ক্লাস করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের 10 মার্ক এনশিওর করা। ঠিক আছে, ওই আর্টিকেলের 5 এন্ড এই প্রিপোজিশনের 5, বুঝতে পারছি? ওকে, তাহলে চলো এখানে মোটামুটি এই জিনিসপাতি লেখা আছে যে কি কি আসবে, কিভাবে আসে, এই পার্টটা আর কি। হ্যাঁ, ওই তো এ থেকে যে নাম্বারিং করা থাকে, 10 ব্ল্যাঙ্ক স্পেসেস থাকে এন্ড এভরিথিং, লার্নার্স উইল হ্যাভ হাফ মার্কস ইফ দে কারেক্ট দ্যাট। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা পড়াশোনা শুরু করি। আচ্ছা, ইউজ অফ প্রিপোজিশন তো ভালো কথা। প্রিপোজিশন জিনিসটা কি এটা একটু রিকল করে ফেলি। প্রিপোজিশন কি বলছে দেখো, ইজ আ ওয়ার্ড জেনারেলি প্লেসড, জেনারেলি, হ্যাঁ আচ্ছা, তার মানে সাধারণত, এটা এক্সেপশন বা অসাধারণভাবে অন্য কিছু হতে পারে। আচ্ছা, জেনারেলি প্লেস বিফোর আ নাউন অর আ প্রোনাউন অর আ নাউন ফ্রেজ টু শো ইটস রিলেশন উইথ আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। তার মানে প্রিপোজিশনের কাজটা কি, টু শো ইটস রিলেশন, ও হচ্ছে রিলেশনশিপ দেখাবে উইথ দি আদার ওয়ার্ডস ইন দি সেন্টেন্স। ঠিক আছে, কিভাবে বা কার আগে বসে, নর্মালি নাউনের আগে বসে, অর প্রোনাউনের আগে বসে, অর একটা নাউন ফ্রেজের আগে বসে। ঠিক আছে, আচ্ছা এই আর কি মোটামুটি। আরো অন্য পজিশনও আছে, আমরা একটু পরেই দেখবো। আচ্ছা দেখো একটু এক্সাম্পল দেখি, ফাহিম গোস টু ঢাকা। তাহলে এখানে দেখো সুন্দর করে আমার একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা কি, ঢাকা, তাই না? আচ্ছা, তাহলে ঢাকা যে ওয়ার্ডটা আছে ভাইয়া, এটা কে, এটা হচ্ছে আমার নাউন। তাহলে নাউনের ঠিক আগে কে বসলো, টু বসলো। টু হচ্ছে কে, আমার প্রিপোজিশন। ঠিক আছে, এবং এখানে একটা কি ডিরেকশন বোঝাচ্ছে, দ্যাট মিনস উইচ শোজ আ রিলেশনশিপ। ঠিক আছে, আচ্ছা, শাট দি ডোর আফটার ইউ হ্যাভ এন্টার্ড। তাহলে ইউটা কি ভাইয়া, ইউ হচ্ছে আমার প্রোনাউন, তাই না? তাহলে প্রোনাউনের ঠিক আগে কে বসলো, আমার ঠিক আগে হচ্ছে আমার প্রিপোজিশন বসলো। ওই যে প্রিপোজিশন, প্রি মানে আমরা জানি পূর্ব, আর পজিশন মানে তো অবস্থা। তাহলে মানে পূর্বের অবস্থা, কার পূর্বের অবস্থা, নাউন প্রোনাউন, এই তো, বা নাউন ফ্রেজ। ওকে, ফ্রেজ আমরা জানি, এগুলো ছোটবেলা পড়া, ফ্রেজ, ক্লজ, ক্লজ মার্কার, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা একটু দেখি অন্যান্য যেসব পজিশন আসে, হ্যাঁ, বা প্রিপোজিশন অন্যান্য জায়গায় বসতে পারে। জেনারেলি দেখছিলাম যে নাউনের আগে, প্রোনাউনের আগে, এই দুটো দেখছিলাম, নাউনের আগে বসে, প্রোনাউনের আগে বসে। বাট প্রিপোজিশন কিন্তু অ্যাডজেক্টিভের আগেও বসতে পারে, অ্যাডভার্বের আগে বসতে পারে, আরেকটা প্রিপোজিশনের আগেও বসতে পারে, ফ্রেজের আগে বসতে পারে, যেটা দেখছিলাম নাউন ফ্রেজ, ক্লজের আগে বসতে পারে, ইনফ্যাক্ট জিরান্ডের আগেও বসতে পারে। সো এই প্রিপোজিশনের পজিশনগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখা, জাস্ট যে আমরা জাস্ট মুখস্থ করে রাখি যে নাউনের আগে প্রিপোজিশন বসে, প্রোনাউনের আগে প্রিপোজিশন বসে। ইটস নট লাইক দ্যাট অলওয়েজ, জেনারেলি ঠিক আছে, বাট অন্যান্য পজিশন কিন্তু থাকতে পারে। সো এটা জাস্ট একটু অ্যাওয়ার করার জন্য এটা একটু দেওয়া। আমরা একটু দেখি কি বলতেছে। যেমন দেখো, দি নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং। এই যে এখানে সেম জিনিস আমরা এর আগে যেটা দেখছি, যে স্টুডেন্টস হচ্ছে আমার কি, স্টুডেন্টস হচ্ছে আমার নর্মাল নাউন। তো নাউনের আগে যেটা বসছে এটা হচ্ছে আমার কি, প্রিপোজিশন, তো নাউনের আগে প্রিপোজিশনটা বসছে। আচ্ছা, সিমিলারলি ইউ নিড নট ডিপেন্ড অন মি, এটা হচ্ছে কি, মিটা হচ্ছে আমার প্রোনাউন। তাহলে এটার আগে কে বসছে, এটার আগে আমার অন বসছে। ঠিক আছে, ডিপেন্ড অন। সিমিলারলি এরকম কয়েকটা আছে, যেমন কি মাই ফ্যামিলি ডিপেন্ডস অন মাই ইনকাম। তাহলে এখানে মাই ইনকাম, যেটা মাই ইনকাম পুরাটাই হচ্ছে আমার ফ্রেজ, হ্যাঁ পুরাটাই হচ্ছে আমার ফ্রেজ। ওকে, তাহলে এখানে কি হয়ে গেল, এটা হচ্ছে অন। তাহলে অনটা হচ্ছে আমার প্রিপোজিশন, যেটা আমার এই ফ্রেজের আগে বসলো। বুঝতে পারছি? ট্রাভেলিং, ট্রাভেলিং হচ্ছে নাউন তো অবশ্যই, বাট এটা জিরান্ড হিসেবে কাউন্ট করতে পারি, সেই যে, বুঝতে পারছি? এরকম করে জাস্ট পজিশনগুলো আছে, একটু জাস্ট গো থ্রু করলেই বুঝতে পারবা। ঠিক আছে, ডান, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ডান। চলো তাহলে এই যদি হয় ব্যাপার স্যাপার, আমরা একটু আগাই। হ্যাঁ, আচ্ছা, এইখানে একটু ক্লাসিফিকেশন নিয়ে কথা বলা হয়েছে। আমাদের লেভেলে আসলে এটা দরকার নাই, কোনটা কি এটা জানার দরকার নেই, জাস্ট একটু যেহেতু পড়তেছি একটু জাস্ট জানার জন্য যে প্রিপোজিশনকে আমরা 6 ভাগে ডিভাইড করতে পারি, বেসড অন ইটস স্ট্রাকচার, বেসড অন ইটস ফাংশন। হ্যাঁ, সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজ, পার্টিসিপল, ডিসগাইজড, এগুলো ডিটেলসে আমরা পড়বো না। হ্যাঁ, 9-10-এ যারা পড়ছো ভালো কথা, এইচএসসি লেভেলেও যারা পড়ছো ভালো কথা, বাট এখন এসে এইচএসসি 2 মাস আগে আমরা এখন পড়বো না। হ্যাঁ, বিকজ আমাদের আসলে ইউজেসটা নেসেসারি। ক্লাসিফিকেশনটা জানলে তো জানতেই পারি, বাট আপাতত জাস্ট জানলাম যে 6 ধরনের আছে এবং নামগুলো একটু মনে রাখতে, মানে চাইলে রাখতে পারি, দ্যাটস ইট, খুব একটা নেসেসারি না। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের মেইন পড়াশোনায়।
ওকে, সো আমাদের এক্সামে যে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ আছে এবং এই উইদাউট ক্লুজের মধ্যে যে প্রিপোজিশনের কোয়েশ্চেনটা আসে, আমাদের 3টা বেসিসে বা 3টা ক্যাটাগরি থেকে কোয়েশ্চেন আসতে পারে ভাইয়া, বুঝছি। তাহলে 3টা ক্যাটাগরি কি কি এগুলো একটু আইডেন্টিফাই করে নেই, তাই না? করা তো দরকার, isn't it? আচ্ছা, তাহলে 3টা ক্যাটাগরি হচ্ছে ভাইয়া, ফার্স্টলি, সেকেন্ডলি, আচ্ছা 3টা এভাবে লিখি। আচ্ছা, আগে এগুলো লিখি। ফার্স্টলি হচ্ছে আমার মিনিং এর বেস করে বা কনটেক্সটের উপর বেস করে, বুঝছো? সো আমি যদি বলি বেসড অন মিনিং, ঠিক আছে? সো মিনিং এর উপর বেস করে আমার প্যাসেজটা আসতে পারে, অথবা আমি বলতে পারি যে বেসড অন মিনিং অর কনটেক্সট, ঠিক আছে? ওকে, ডান। আচ্ছা, তাহলে বেসড অন মিনিং অর কনটেক্সট একটা জিনিস। আর কি আমাদের সবার ভয়ের জিনিস এবং অনেকের পছন্দের জিনিস, কি বলতো? যারা মুখস্থ বিদ্যা ভালো পারি তাদের পছন্দের, এবং যারা মুখস্থ বিদ্যা একটু প্যারা খাও তাদের জন্য ভয়ের জিনিস কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বিশাল বিশাল লিস্ট থাকে, তাই না? লিস্টগুলো আমাদের কষ্ট করে একটু মুখস্থ করতে হয় অথবা বারবার চোখ গুলাইতে হয়, এই তো। আচ্ছা, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে আমার কোয়েশ্চেন আসতে পারে এবং ম্যাক্সিমাম আসলে এখান থেকে আসে। অ্যান্ড আরেকটা জিনিস আছে কি ভাইয়া, আরেকটা জিনিস হচ্ছে আমার প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, ওই যে ফ্রেজ তো আমরা জানি, সো প্রিপোজিশনাল ফ্রেজ থেকেও কোয়েশ্চেন আসতে পারে, মানে যেগুলো হচ্ছে ফিক্সড। হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজটা তো ফিক্সড, সো ওই ফিক্সড প্রিপোজিশনাল ফ্রেজগুলো আসলে জানা লাগবে। যেমন ওই যে অন দি কন্ট্রারি, অন দি আদার হ্যান্ড, তো এখানে আমি বলবো যে না, এটা ইন দি আদার হ্যান্ড হবে, তো হবে না, কারণ এটা অন দি আদার হ্যান্ড, এটা কনভেনশনালি সেট আপ, বুঝছো? সো এগুলো একটু জানতে হবে। সো প্রিপোজিশনাল ফ্রেজ, বুঝছি। তাহলে এই 3টা টাইপ বা 3টা ক্যাটাগরি থেকে আমার কোয়েশ্চেন আসে এক্সামে, বুঝছি। সো একটা হচ্ছে বেসড অন মিনিং বা কনটেক্সট। এখন তোমাকে ভেঙে ভেঙে বলতেছি আসলে কোনটা কি। আজকে আমরা আসলে এটা নিয়ে পড়াশোনা করবো আর এটা নিয়ে পড়াশোনা করবো, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন নিয়ে আসলে পড়াশোনার কিছু নাই। যদি আমি একটু হালকা পাতলা লিস্ট দিয়ে দিব যেগুলো অনেক ইম্পর্টেন্ট, বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের জন্য যেটা সাজেশনটা অনেক বেশি সিম্পল, বুঝছো? এটা অনেক সিম্পল। সাজেশনটা কি? উপরে যায় কেন, পাশে দিব। হ্যাঁ, সাজেশনটা হচ্ছে যে কোনো একটা বই নিবা, বুঝছো? যে কোনো প্ল্যাটফর্মের বই, যে কোনো প্রকাশনীর বই, একটা বই নিবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন বের করবা। এখন 2 মাস টাইম আছে, ঠিক আছে? জাস্ট পড়বা, একটু কষ্ট করে লিখে লিখে মনে রাখার ট্রাই করবা। হ্যাঁ, আর যদি জাস্ট পড়ে হয়ে যায়, ওকে, ভেরি গুড টু গো। মেন কথা মনে রাখা লাগবে, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন কিন্তু দেখবা যে বিগত বছরগুলোতে আশাগুলো একটু আলাদা করা আছে, ওগুলো আগে পড়বা। ওগুলো আগে পড়বা, অ্যান্ড যদি টাইম থাকে আমরা সবই পড়বো, ঠিক আছে? কারণ এটা অনেক নেসেসারি, এটা আসলে সারা জীবন কাজে লাগবে, এটা এমন একটা জিনিস। আর এটা যত পড়বা তোমার ইনটিউশন বিল্ড হয়ে যাবে। মানে ধরো এমন তুমি যখন পড়তে থাকবা এবং বারবার শুনবা বা বারবার লিখবা, ওটা তোমার হয়ে যাবে। এমন না যে ডিপেন্ড অন এমন করতে হবে না। বেসিক্যালি ওটা যখন বারবার দেখবা, কারেক্ট ইউজেসটা দেখে দেখে তো আমরা অভ্যস্ত, তাই না? আমরা যখন যে আইবি প্রিপারেশন নিব একটু বড় হয়ে, যদি যারা নেই আর কি, সো দেখবা যখন এরর ডিটেকশন আসে বা ওখানে যে সেন্টেন্স কারেকশন আসে, সো আমরা যে প্রসেস অফ এলিমিনেশন করতে বলি, যে ভুল জিনিসটা তুমি আইডেন্টিফাই করো, কারেক্ট সেন্টেন্সটা খুঁজো না। তুমি যদি ভুলগুলো খুঁজে খুঁজে বের করতে পারো তাহলে হচ্ছে বেটার হয়। সো ভুলগুলো কিন্তু আমাদের চোখে আগে পড়ে, কারণ আমরা যে কারেক্টটা শুনে শুনে অভ্যস্ত না। সো যখন ভুলটা শুনতেছি বা দেখতেছি, ওটা তো ভালো লাগতেছে না, এই জন্য কেটে দিব, বুঝছো? সো সিমিলারলি ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের ক্ষেত্রে আমরা ওই বারবার শুনে শুনে ওটাকে কারেক্ট করার ট্রাই করবো, যে না এটাই তো ঠিক, এটাই তো ঠিক। ডিপেন্ড অফ তো কখনো শুনি নাই, তাহলে এটা কাটা, ডিপেন্ড অন, বুঝছো? এভাবে। আচ্ছা, তাহলে বেসড অন মিনিং অর কনটেক্সট ভাই কি বলতেছি? এটা মানে কি? এটা মানে হচ্ছে ওই যে ছোটবেলা আমরা একটা জিনিস দেখছিলাম, কি বলতো? এই ফিগারটা আমরা সবাই মোটামুটি দেখছি ছোটবেলা, এবং আমরা যখনই প্রিপারেশন পড়া শুরু করছি, যেই ক্লাসেই পড়ি, ইনফ্যাক্ট যদি অ্যাডমিশন টাইমেও নেও, এই জিনিসটা মোটামুটি আমরা পড়ি বা অ্যাকোয়েন্টেড থাকি, তাই না? এরকম একটা চার্ট থাকে, একটা সার্কেল থাকে, তো মোটামুটি ক্লিয়ার আছে, রাইট? হ্যাঁ, ওকে, সার্কেল থাকে এবং কয়েকটা প্রিপারেশনের নাম। এই যে সার্কেলের একেবারে উপরে হচ্ছে অন, হ্যাঁ, তারপরে যে ইন, ও মাই গড, আচ্ছা, তারপর হচ্ছে দেখো এই যে ইনসাইড অফ, উইদিন, হ্যাঁ, এই যে ভিতরে ঢুকতেছে, ইনটু, টু, এইসব জিনিসপাতি আছে। তো এখন এই যে জিনিসটা ভাইয়া, হ্যাঁ, এই যে সার্কেল একটা দেওয়া আছে বা সার্কেল প্রিপোজিশন সার্কেল যেটাই বলি, এখানে অনেকগুলো আমরা শিখতেছি। আমি থিওরিতে যাব না, কারণ এটা মোটামুটি জানি, তাও একটু দিয়ে রাখছি যে বুঝতে পারবা। এগুলো আসলে বাচ্চাকালের পড়াশোনা, আমরা একেবারে ইন ডিটেলে যাচ্ছি না। বাট দেখো আমরা পড়বো একটু জিনিসপাতি পড়বো, বাট এটা দেখো প্রিপারেশনের
এই যে ইউজেসগুলো আছে, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডের ওভার, অ্যাবাভ, হ্যাঁ, তারপরে যে থ্রু, অ্যাওয়ে, হ্যাঁ, বিসাইড, বিহাইন্ড, আন্ডার, এই যে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং ওয়াইজ কিন্তু ইউজেস আছে, তাই না? প্রত্যেকটা ওয়ার্ডের একটা আলাদা আলাদা ইউজেস আছে এবং বেসড অন মিনিং, বেসড অন কনটেক্সট, হ্যাঁ। যেমন এই যে ওভার এবং অ্যাবাভ, কোন ক্ষেত্রে ওভার হবে, কোন ক্ষেত্রে অ্যাবাভ হবে, এগুলো কিন্তু আমরা পড়ছিলাম। বা এই যে আন্ডার, বিলো, বিনিথ, হ্যাঁ, তারপরে যে আউট অফ, ফ্রম, বিসাইড। সো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ইউজেস আছে, আলাদা আলাদা কনটেক্সট আছে এবং ওরা ইউজ হয় বেসড অন মিনিং, বুঝছো? তাহলে এই সব আমাদের চেনা পরিচিত প্রিপজিশন, হ্যাঁ, এগুলো হচ্ছে বেসিক্যালি আমি ওই ক্লাসিফিকেশনে ফেলাচ্ছি, সেটা হচ্ছে বেসড অন মিনিং বা কনটেক্সট, বুঝছো? এইগুলো ছোটবেলা যা পড়ছি, অথবা হচ্ছে যখন তুমি যেই বই থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়তেছো ওইটার আগে দেখবা ওই ছোটবেলার পড়াশোনাগুলো দেওয়া আছে, এই চারটাও দেওয়া আছে। তারপরে দেখবা যে অ্যাট এর ব্যবহার, হ্যাঁ, উইথ এর ব্যবহার, বিসাইডের মিনিং, এগুলো দেওয়া আছে। সো ওগুলো একটু রিডিং পড়বো, ওগুলো সবই জানি। এগুলো আমরা ক্লাসে হোলভাবে কভার করবো না, বিকজ জাস্ট ওই যে বইয়ের কথাগুলো এখানে স্লাইডে এভাবে আনি নাই, ঠিক আছে? আচ্ছা, ওগুলো একটু কষ্ট করে পড়ে নিব। আর যেহেতু আমাদের মাস্টার ক্লাস একটু মোটামুটি একটু কম্প্যাক্ট ভাবে যাবো, ওভাবে তো আসলে কম্প্রিহেন্সিভ ভাবে যাওয়া পসিবল না, রাইট? আর্টিকেলটা মোটামুটি ভাবে কম্প্রিহেন্সিভ ভাবে গেছি, এর থেকে বেশি কোনো দরকারই নেই। বাট প্রিপোজিশনের ক্ষেত্রে একটু এফোর্ট দেওয়া লাগবে, আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তো মুখস্থ করা লাগবেই। অ্যান্ড এই যে মিনিং বা কনটেক্সটের উপরে যেসব প্রিপোজিশন আছে এগুলো একটু আইডিয়া নিয়ে রাখবো। আচ্ছা, এখন প্রিপোজিশনাল ফ্রেজ তাহলে কি ভাইয়া? প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে যে এটা বললাম, প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে বেসিক্যালি ওই যে আমার ধরো কিছু কিছু ফেমাস আছে না, যে অন দি আদার হ্যান্ড, হ্যাঁ, তারপর ইন অ্যাকর্ডেন্স উইথ, হ্যাঁ, ইন অ্যাকর্ডেন্স উইথ, এটা আমরা জানি, তাই না? এটা একটা ফ্রেজ। ফ্রেজ মানে কি? আ গ্রুপ অফ ওয়ার্ডস, দ্যাটস ইট, উইদাউট আ ভার্ব, উইদাউট আ সাবজেক্ট। ক্লজে কি সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কাহিনী আছে, কিন্তু ফ্রেজ হচ্ছে জাস্ট আ গ্রুপ অফ ওয়ার্ডস। ওকে, তাহলে এই যে এটা কেন প্রিপোজিশনাল ফ্রেজ? এই যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে আর কি। আচ্ছা, তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরে আমরা বলতে পারি কি? অন ভ্যাকেশন, অন ভ্যাকেশন, বা ওই মানে মানে বলতে যে হি ইজ অন ভ্যাকেশন, আচ্ছা, যাই হোক। তারপরে যে আরেকটা সুন্দর ওয়ার্ড যেটা আমরা যে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশনে পড়তাম, যে উইথ দি হেল্প অফ, ঠিক আছে? উইথ দি হেল্প অফ হতে পারে। তারপর আর কি হতে পারে? ইন রেসপেক্ট অফ হতে পারে, উইথ রেসপেক্ট টু হতে পারে, ইন রেসপেক্ট অফ, তাই না? আচ্ছা, উইথ আ ভিউ টু হতে পারে। আমরা জানি উইথ আ ভিউ টুর পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যায়, তাই না? উইথ আ ভিউ টু। জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে এগুলো ইম্পর্টেন্ট অবশ্যই, অ্যান্ড এক্সাম্পল দিচ্ছি যে এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ। উইথ আ ভিউ টু, তারপরে কি হতে পারে? ওই যে অন দি আদার হ্যান্ড, এগুলো তো আছেই। তারপর হচ্ছে বাই ডিন্ট অফ, হ্যাঁ, বাই ডিন্ট অফ আছে। তারপরে ধরো আমাদের ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, ঠিক আছে? এই তো আর অনেক আছে, আমরা এইগুলাই মোটামুটি জাস্ট একটু আইডিয়া দিলাম। এগুলাকে আমরা কি বলতেছি ভাইয়া? এগুলাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ রাখতেছি। প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে? ডান। ওকে, এগুলাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলতেছি। ভেরি গুড, ডান। ওকে, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজও চিনে ফেলছি। তারপরে হচ্ছে আমরা আর কি চিনলাম? এই যে বেসড অন মিনিং কনটেক্সট, এটা বুঝতে পারছি। আর আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো আছেই, ওগুলো একটু মুখস্থ করবো, কিছু দেখবো আর কি। আচ্ছা, এখন দেখি হচ্ছে এই যে এখানে একটা দেখো কোর ট্রায়াঙ্গেলের কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে একটু জেনে রাখি ভাইয়া, আমাদের প্রিপোজিশনের ক্ষেত্রে একটা সুন্দর থিওরেম আছে, বুঝছো? একটা সুন্দর মেথড আছে বা একটা থিওরেম আছে। আমার চ্যানেলে গেলে দেখবা ভিডিও আছে, জাস্ট আমার নেম সার্চ করলে দেখবা যে এটার ভিডিও আছে। সো বেসিকলি ওইখানে হচ্ছে দেখবা যে ট্রায়াঙ্গেল মেথড নামে একটা মেথড আছে। আমরা ছোটবেলা পড়তে পারি, অনেকে পড়ছি অনেকে পড়ি নাই। সো ট্রায়াঙ্গেল মেথড, ঠিক আছে? প্রিপোজিশনের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল মেথড বা ট্রায়াঙ্গেল থিওরেম যেটাই বলি। ওকে, সো এই ট্রায়াঙ্গেল মেথডে ভাইয়া আমরা দুইভাবে প্রিপোজিশনটাকে
ডিভাইড করতে পারি। অ্যান্ড ট্রায়াঙ্গেল মেথডে আসলে তোমার দুনিয়ার সব যে প্রিপোজিশন কভার করবে এমন না, এখানে 3টা স্পেসিফিক প্রিপোজিশনকে কভার করে। হ্যাঁ, প্রিপোজিশনগুলো কি আমরা তো বলবোই, বাট তার আগে বলি যে কোন 2টা ফ্যাক্টরের উপরে এই ট্রায়াঙ্গেল মেথডটা আমি ইউজ করতে পারবো। হ্যাঁ, একটা হচ্ছে আমার জায়গা বা লোকেশনের বেসিসে, লোকেশন প্লেস, ঠিক আছে। আর আরেকটা কি ভাইয়া, আরেকটা হচ্ছে আমার টাইমের বেসিসে, টাইমের বেসিসে অথবা সময়। হ্যাঁ, একই জিনিস। ওকে, সো একটা হচ্ছে লোকেশন আর একটা হচ্ছে টাইম, সময়, ঠিক আছে। তাহলে এই ট্রায়াঙ্গেল মেথডটা লোকেশন অথবা টাইম এই 2টা সেক্টরে আমার 3টা প্রিপোজিশন এর ইউজেস শিখাবে। হ্যাঁ, ওই 3টা প্রিপোজিশন কি চলো দেখি। এই 3টা প্রিপোজিশন হচ্ছে বেসিক্যালি আমাদের সবার প্রিয় অ্যাট, অ্যাট, অন আর হচ্ছে ইন। তো এই 3টা প্রিপোজিশনে ইউজেস আমরা শিখতে পারবো টাইমের ক্ষেত্রে এবং প্লেসের ক্ষেত্রে অথবা লোকেশনের ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেল মেথডের উপর বেস করে, ঠিক আছে। তো জিনিসটা কি হয় জানো, জিনিসটা বেসিক্যালি তোমার একটা ট্রায়াঙ্গেল আঁকি আমরা। হ্যাঁ, এই মেথডে একটা ট্রায়াঙ্গেল আঁকা হয়। সো ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকা হয়, ঠিক আছে। আচ্ছা, লাল কালার না, একটু অন্য কালারই দিই, একটু ডার্ক করে দিই। ধরো এই হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল। আচ্ছা, মাঝখানে এখানেই দিই, ঠিক আছে। তারপরে ট্রায়াঙ্গেলটাকে ভাইয়া 3 ভাগে ডিভাইড করা হয়, বুঝছো? 3 ভাগে ডিভাইড করা হয়। আমরা চলো এখানে একটা ডিভাইড করে দিই। এটা স্ট্রেট হইলো না? স্ট্রেট তো হইলো না। হ্যাঁ, মোটামুটি হয়েছে না? ভেরি গুড। আর এখানে হচ্ছে একটা লাইন এঁকে দিই। ওকে, ডান। তাহলে এই একটা ট্রায়াঙ্গেল আঁকবো, ট্রায়াঙ্গেল এঁকে 3টা ভাগে ডিভাইড করব। ওকে, এবং আমাদের যে 3টা স্পেসিফিক আর্টিকেল আছে ওই আর্টিকেলগুলোকে লিখে ফেলবো। চলো লিখে ফেলি। উপরে কাকে লিখবো জানো? উপরে লিখবো হচ্ছে অ্যাটকে, এখানে লিখবো হচ্ছে অনকে, এবং এখানে লিখবো হচ্ছে ইনকে। কেন লিখবো চলো দেখি। আচ্ছা, এই যে এই ট্রায়াঙ্গেলকে যে আমরা 3 ভাগে ডিভাইড করলাম, কেন করলাম? কারণ এই ট্রায়াঙ্গেলটা এখন 3 ভাগে ডিভাইড হয়েছে এবং 3টা ভাগ কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট। ওদের যে জায়গাটা, ওটা আগে ধরো একটা ফুল জায়গা ছিল, এখন দেখো এইটা যতটুক জায়গা, হ্যাঁ ধরো এই যে জায়গাটা আছে, এতটুক জায়গা, এতটুক জায়গা ভার্সেস এতটুক জায়গা, কোনটা বড় বলো তো? এইটা অবশ্যই এটার থেকে বড়। আবার এটা দেখো, এটা কিন্তু এটার থেকে বড়, আবার এটার থেকেও বড়। সো এইটা নির্দেশ করে যে এই যে অ্যাড যে জিনিসটা আছে, হ্যাঁ এটার ইউজেসটা একটু ছোট হবে বা ছোট জায়গায় অথবা ছোট সময় হবে। অন যে আর্টিকেলটা আছে এটা হচ্ছে আরেকটু বড় জায়গা অথবা আরেকটু বড় সময়ের ক্ষেত্রে হবে অ্যাডের থেকে। আর ইন যে আর্টিকেলটা আছে ভাইয়া, এটা হচ্ছে একেবারে বড় জায়গা অথবা একেবারে বড় সময় বুঝাইতে ব্যবহৃত হবে, ঠিক আছে। আমরা ডিটেইলসে আসলে যাচ্ছি না, কারণ এগুলো মোটামুটি একটু বুঝতে পারবো এখানে। বাট তোমরা যদি আরেকটু ডিটেইলসে চাও, জাস্ট হচ্ছে কষ্ট করে এই চ্যানেলে চলে যাবা, নতুন চ্যানেল বাট একটু চলে যাবা, ঠিক আছে। জাস্ট আমার নেমের চ্যানেল আর কি। চ্যানেলে গিয়ে ওখানে দেখবা যে ট্রায়াঙ্গেল মেথডের ভিডিও আছে প্রিপোজিশনের। সো ওই ওকে, সো ওখানে গেলে ওই ভিডিওতে হচ্ছে একেবারে ডিটেলে কথাবার্তা বলছি আর কি, যে অ্যাটের ইউজেস, এক্সাম্পল, আরো কাজ দিছি। হ্যাঁ, অনের ইউজেস, তারপর হচ্ছে ইনের ইউজেস। ইনটা মুছে গেছে না? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ইন। ওকে, আচ্ছা চলো এখন আমরা একটু দেখি এখানে আসলে একটু শর্টকাটে লেখা আছে জিনিসগুলো। দেখো অ্যাড বোর্স, এই যে অ্যাড অন ইন, এই ফ্লোতেই লেখা আছে অ্যাড অন ইন। হ্যাঁ, এই যে কোর ট্রায়াঙ্গেল বা ট্রায়াঙ্গেল থিওরেম একই জিনিস। ওকে, অ্যাট হচ্ছে একেবারে এক্স্যাক্ট টাইম বোঝাতে ব্যবহৃত হয়, টাইমের ক্ষেত্রে। এই যে প্রিপোজিশন অফ টাইম, যেমন অ্যাট 7 PM। তারপরে দেখো অন হয় কখন? ডে বা ডেট, কোনো একটা পার্টিকুলার দিবস বুঝাইতে, যেমন অন মানডে, হ্যাঁ অন হ্যাপি নিউ ইয়ার। ওকে, তারপরে হচ্ছে ইন বুঝায় কখন? মান্থ, ইয়ার, পিরিয়ড, সেঞ্চুরিজ, ডিকেডস, অনেক কিছু, যেমন ইন 226। ঠিক আছে, ডিটেলের জন্য ওই ক্লাসে চলে যাও। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। এখন আমরা প্লেসের ক্ষেত্রে দেখি ভাইয়া, যেহেতু আমরা দেখলাম যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে দুইভাবে হয়, লোকেশন আর টাইম। সো এটা হচ্ছে মেইনলি টাইমটা। আর প্লেসের ক্ষেত্রে কি হয়? এই যে অ্যাড ইন অন, একই জিনিস, মানে এটা জাস্ট সিকোয়েন্সটা এরকম হইতে পারে, প্যারা নেই। আচ্ছা আচ্ছা, সো অ্যাটের ক্ষেত্রে কি হয়? ওই যে ছোট জায়গা, সো স্পেসিফিক জায়গা, সো কোনো পয়েন্ট বা প্লেস, যেমন অ্যাট স্কুল, তাই না? আচ্ছা, তারপর অনের ক্ষেত্রে আরেকটু বড় জায়গা, সারফেস, যেমন অন দি টেবল। আচ্ছা, এখানে সারফেস বুঝাইছে। বা প্লেসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে
অ্যাট, অন, ইন, এই তো অনের ক্ষেত্রে এটা একটা। তারপরে আমরা চাইলে ধরো মানডের ক্ষেত্রে দিবস বসাইছি, সারফেস তো বুঝাই, তারপরে যে আমরা ইয়েতেও দেখছিলাম, কনটেক্সটেও দেখছিলাম, তাই না? এই যে এটার কথা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ এই যে সারফেস বুঝাচ্ছে এটা। আচ্ছা, ডান। তারপরে প্লেস তো গেলই, একটু বড় প্লেস হলে আমরা অন বসাতে পারি। তারপরে কই গেল, আচ্ছা তারপরে হচ্ছে এই যে ইনসাইড এরিয়া বসলে আমরা ইন দি রুম বসাতে পারি, অথবা যে বড় জায়গা, যেমন ধরো আই ওয়ার্ক, হ্যাঁ ড্যাশ মিরপুর ড্যাশ ঢাকা, তাহলে কি হবে, ছোট জায়গা, তাহলে অ্যাট, তারপরে ধরো ইন ঢাকা, একটু বড় জায়গা, তাই না, এরকম। ওকে, এখানে একটু এক্সেপশন বা স্পেশাল কেস কি দেখো, অ্যাট স্কুল বসবে পারপোজে, আর ইন দি স্কুল যখন ইনসাইড দি বিল্ডিং বুঝাবে। ইজি জিনিস, আসলে এখানে কোনো প্যারা নেই, জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখি, ঠিক আছে। এই যে ইনসাইড এরিয়া, ইন দি রুম, এই তো ইনসাইড দি বিল্ডিং, অ্যাট স্কুল মানে যে পারপোজে গেছে আর কি, হ্যাঁ। ওকে, বুঝতে পারছি আশা করি, তাই না? কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবা। আর ট্রায়াঙ্গেল থিওরেমের একটু ডিটেইল ক্লাসটা আমার মনে হয় করলে ভালো হয়, একটু করে ফেলো, ঠিক আছে। জাস্ট 5-6 মিনিটের ভিডিও, নট ক্লাস আর কি। আচ্ছা চলো, এরপরে আমরা চলে যাই হচ্ছে এই যে পজিশনগুলো তো পড়ছিলাম যে 8 ধরনের না কয় ধরনের পজিশন ছিল, তো ওখানে আরেকটা পজিশন ছিল যে প্রিপজিশনস আফটার অ্যাডজেক্টিভস। আচ্ছা না, ছিল না, ওখানে বিফোর অ্যাডজেক্টিভ ছিল। সো অ্যাডজেক্টিভের পরেও হচ্ছে প্রিপজিশন বসতে পারে, এটা হচ্ছে বেসিক্যালি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনারি একটা কেস, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যখন মুখস্থ করব তখন দেখবা যে এরকম যে একটা ওয়ার্ড থাকে, ওইটার পরে কোন ওয়ার্ডটা বসতেছে, অথবা ওইটার সাথে দেখবা যে প্রিপজিশনাল ফ্রেজগুলোও পড়তেছো। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ওকে, চলো কি কি আছে বা কি কি মোটামুটি ইম্পর্টেন্ট আসলে সবই, বা ওই অ্যানালাইসিস করলে দেখতে পারবো, বাট এগুলো হচ্ছে মাস্ট নো কম্বিনেশন, ঠিক আছে। যেমন ফন্ড অফ হয়, অ্যাফ্রেডের পর অফ হয়, কেন হয়, নো রিজন, এটা কনভেনশন, ঠিক আছে। আচ্ছা, প্রাউড অফ, ইন্টারেস্টেড ইন, ফেমাস ফর, হ্যাঁ গুড অ্যাট, আই এম গুড অ্যাট ম্যাথস, আই এম গুড অ্যাট ইংলিশ, এরকম। উইক ইন, আই এম উইক ইন ম্যাথস। আচ্ছা, তাহলে কিন্তু দেখছো গুড ইন হয় না, আবার উইক অ্যাটও হয় না, গুড অ্যাট, উইক ইন, রেসপন্সিবল ফর, ঠিক আছে। এগুলো একটু নেসেসারি, এটা মনে রাখবো। ওয়াও, এগুলো কি সুন্দর সুন্দর সাইন আছে না। রেড ফ্ল্যাগ দিব, আচ্ছা এখানে রেড ফ্ল্যাগ দিয়ে রাখি, চলো, এটা বেশি হয়ে গেল। আচ্ছা এখানে রেড ফ্ল্যাগ দিই, এখানে একটা রেড ফ্ল্যাগ দিই, ঠিক আছে। আচ্ছা, গুড অ্যাট, উইকেন্ড, ওকে ঠিক আছে। চলো তারপরে কি আছে ভাইয়া, তারপরে চলো আমরা পড়াশোনা চাই। আচ্ছা, এখানে হচ্ছে কমন ভার্ব প্লাস প্রিপজিশনের পেয়ার আছে, এগুলো হচ্ছে একটু মনে রাখবো, যে ডিপেন্ডের পর অন বসে, কেন বসে দরকার নেই, বাট বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। প্রিপজিশনস আফটার ভার্বস, ওটা ছিল আফটার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্বের পরে। বিলিভের পরে ইন বসে, কনসিস্ট অফ, সাফার ফ্রম, ডিল উইথ, অ্যাগ্রি উইথ, অ্যাপোলোজাইজ ফর, ঠিক আছে। আচ্ছা, একটু স্পেশাল রিমাইন্ডার দেওয়া উচিত কিসের ক্ষেত্রে, কিছু কিছু আছে যারা কোনো প্রিপজিশনই নেয় না, কিছু কিছু ভার্ব আছে যারা কোনো প্রিপজিশনে যায়, যেমন আমরা কনফিডেন্টলি বলি যে ডিসকাস অ্যাবাউট, না, ডিসকাস মানেই হচ্ছে কোনো একটা জিনিস সম্পর্কে কথা বলা, বা কোনো একটা জিনিস সম্পর্কে, হ্যাঁ। সো এটা আমি আবার অ্যাবাউট বললে জিনিসটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, আমার বলা লাগবে না। সো ডিসকাস বললেই হচ্ছে, এন্টার মানেই ঢোকা, সো এন্টার ইনটু দরকার নেই। তারপর কি ম্যারি, ম্যারি মানেই হচ্ছে কারোর সাথে বিয়ে করা বা হওয়া, সো ম্যারি উইথ দরকার নেই। আই ম্যারি হার বা আই উইল ম্যারি হার, নট আই উইল ম্যারি উইথ হার, না, জিনিসটা এমন না, বুঝতে পারছি। সো জিনিসটা হচ্ছে কিছু ভার্ব প্রিপজিশন নেয় না, অ্যান্ড দিস পয়েন্ট শুড বি নোটেড, ওকে। আচ্ছা, দ্যাটস ইট। তাহলে এখন আমরা কি করব বলেন তো, এখন আমরা সবার প্রিয় প্র্যাকটিসে চলে যাব, ঠিক আছে। সো উইথ দ্যাট আমাদের থিওরি মোটামুটি শেষ, এটুক জানলেই হবে, বাট প্রিপজিশনের ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন প্রপারলি পড়া লাগবে। এখানে অনেক ইম্পর্টেন্টগুলো দিয়ে দিছি, যেগুলো না জানলে আসলে হারাম, হ্যাঁ মানে জানাই লাগবে, তুমি না জানলে টিকতে পারবে না, বাট আরও অনেক কিছু আছে, আসলে অনেক বড় বড় লিস্ট আছে, ওগুলো একটু কষ্ট করে যে কোনো বই থেকে পড়ে ফেলবো। ডান, ওকে চলো আমরা তাহলে এখন প্র্যাকটিস শুরু করে ফেলি ভাইয়া, ঠিক আছে। সো এটা কি, এটা হচ্ছে দেখো কমপ্লিট দি টেক্সট উইথ সুইটেবল প্রিপজিশনস, এটা হচ্ছে আমার ওই যে নাম্বার 2-তে আসে, তাই না। আচ্ছা, এটা হচ্ছে চট্টগ্রাম 2025, এটা কিন্তু 19 না, সো লাস্ট ইয়ার কিন্তু আসছে এটা, হ্যাঁ। সো আমাদের শর্ট সিলেবাসেও প্রিপজিশন ছিল, কিন্তু হচ্ছে বাই দ্য ওয়ে আই অ্যাম ফ্রম কি বলবো HSC 2024, সো আমি হচ্ছে চট্টগ্রাম বোর্ডেরই, যেহেতু ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম বোর্ডে। সো আই গেভ এক্সাম ইন 2024, হ্যাঁ। আমাদের কিন্তু ইংলিশ এক্সাম হয়েছিল বাই দ্য ওয়ে, আমরা যদিও ওই যে
তো দেশের কাহিনী, হাসিনা টাসিনা পালাইলো, সো দ্যাট ইজ ওয়াই ধরো 2024 সালে এইচএসসি তো 7টা এক্সাম দিছি, সো আমরা ইংলিশটা দিছিলাম অ্যান্ড প্রিপারেশন ছিল এই আর কি। এই ভালো হয়েছিল। আই স্টুড সেকেন্ড বাই দ্য ওয়ে, আই স্টুড সেকেন্ড ইন চট্টগ্রাম বোর্ড ইন এইচএসসি 2024 এই আর কি। আচ্ছা, তারপর কি হলো, দি ভাস্ট নাম্বার ড্যাশ প্ল্যান্ট স্পিসিস আন্ডার ওয়াটার ফর্মস আ বিউটিফুল ইকোসিস্টেম। আচ্ছা, তাহলে সবাই একটু কি করব, আইডিয়া তো নিবই, আর সবাই একটু ট্রাই করি। হ্যাঁ, সবাই একটু কেমনে ট্রাই করব, ভিডিওটা পজ করব। হ্যাঁ, ভিডিওটা পজ করে ট্রাই করব, তারপরে আমরা সলিউশন দেখা ট্রাই করব, সমস্যা নাই। ওকে, সবাই একটু ট্রাই করি। বুঝতে পেরেছি, পারতেছি। আচ্ছা, অ্যানাউন্সমেন্ট দিয়েছে। ওকে, চলো তাহলে আমরা একটা করা শুরু করে ফেলি। আচ্ছা, কি বলতেছে, দি ভাস্ট নাম্বার ড্যাশ প্ল্যান্ট স্পিসিস আন্ডার ওয়াটার ফর্মস আ বিউটিফুল ইকোসিস্টেম। ওকে, এখানে কিছু একটা বলা হচ্ছে প্ল্যান্ট স্পিসিস নিয়ে, কনটেক্সট একটু বোঝা ট্রাই করি, তাই না, যেহেতু প্যারাগ্রাফ দিয়ে দিছে বা প্যাসেজ দিয়ে দিছে। তো বলতেছে দি প্ল্যান্টস উইথ স্টে আন্ডার ওয়াটার ডিপেন্ড ড্যাশ, ডিপেন্ডের পর কি হয় একটু আগেই দেখছি। আচ্ছা, ডিপেন্ড ড্যাশ দি লাইট কামিং ড্যাশ দি সান ড্যাশ দেয়ার গ্রোথ। ওকে, তার মানে বুঝতে পারতেছি যে এখানে একটু মিনিং ওয়াইজ যাওয়া লাগবে। হ্যাঁ, অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের জিনিসপাতি আছে, বাট মিনিং ওয়াইজ মনে হয় যাওয়া লাগবে। আচ্ছা চলো যাই। কি বলতেছে, দি ভাস্ট নাম্বার ড্যাশ প্ল্যান্ট স্পিসিস, তাহলে নাম্বারের পরে কি হয়, নাম্বারের পরে অফ হয়, দি ভাস্ট নাম্বার অফ। হ্যাঁ, তার মানে বেসিক্যালি এই যে প্ল্যান্ট স্পিসিসের অনেক, মানে বেসিক্যালি নাম্বার বা অনেকগুলো প্ল্যান্ট স্পিসিস আন্ডার ওয়াটার ফর্মস আ বিউটিফুল ইকোসিস্টেম। তারপর কি হবে, হ্যাঁ, দি প্ল্যান্টস উইথ স্টে আন্ডার ওয়াটার, ডিপেন্ডের পরে একটু আগেই দেখলাম, ডিপেন্ডের পরে অন হয়, রাইট, ডিপেন্ড অন দি লাইট কামিং ড্যাশ দি সান। তার মানে সান থেকে, ওই যে মিনিং ওয়াইজ বা কনটেক্সট ওয়াইজ, সান থেকে যে লাইট আসে, তাহলে সান থেকে কি হবে, ফ্রম দি সান, এই তো, ফ্রম দি সান। ওকে, ফ্রম দি সান ড্যাশ দেয়ার গ্রোথ, কেন আসে বা ওটা কেন ইউটিলাইজ করবে, ওদের গ্রোথের জন্য, ওই যে প্ল্যান্টের গ্রোথের জন্য, রাইট, তাহলে কি হবে, ফর দেয়ার গ্রোথ, মিনিং ওয়াইজ যাচ্ছি, ঠিক আছে, ফর দেয়ার গ্রোথ, এক্সিলেন্ট। তারপরে দেখো, দে অলসো ড্র দি অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড ড্যাশ দি এয়ার অ্যাবাভ। এটা কি হলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর কি বলছে, দে অলসো they also draw the atmospheric carbon dioxide dash the air above, তার মানে ওই যে বাতাস থেকে, উপরের বাতাস থেকে ড্র করে কার্বন ডাইঅক্সাইড, তাই না, থেকে, তার মানে কি হবে, from the air above and convert them dash oxygen, কনভার্টের পরে কে বসে, কনভার্টের পরে ইনটু বসে, মানে অক্সিজেনে কনভার্ট করে ফেলে ইনটু, ঠিক আছে, কনভার্ট ইনটু অক্সিজেন, ঠিক আছে। তাহলে আমার এফ নাম্বার হবে কি ভাইয়া, ইনটু, convert into oxygen, very good. The flora dash the surface dash the water, তার মানে দি ফ্লোরা ড্যাশ দি সারফেস, তার মানে সারফেসের নিচের কথা বলতেছে, তাহলে কি হবে, দি ফ্লোরা বলতে পারি যে আন্ডার দি সারফেস, মানে কিসের সারফেস, পানির নিচে, তাই না, তাহলে পানির সারফেসের নিচে, তাহলে পানির মানে বেসিক্যালি দি সারফেস অফ ওয়াটার। আচ্ছা, সারফেস অফ ওয়াটার আর হচ্ছে দি ফ্লোরা, ওই সারফেস অফ ওয়াটারের নিচে যারা থাকে, তার মানে আমরা বলতে পারি দি ফ্লোরা আন্ডার দি সারফেস, অথবা বিলো বলতে পারো, সমস্যা নাই। দি ফ্লোরা আন্ডার দি সারফেস অফ দি ওয়াটার, হ্যাঁ, পানির অফ দি ওয়াটার অ্যাডস ড্যাশ দি অ্যাস্থেটিক বিউটি, অ্যাডস ড্যাশ কি হবে, আচ্ছা, অ্যাডের পরে সবসময় টু বসবে, হ্যাঁ, অ্যাডস টু, মানে কোনো কিছু ধরো একটা জিনিস অ্যাডস টু, হ্যাঁ, আই অ্যাড টু দি টিম, তার মানে আমি টিমের প্রতি মানে কিছু একটা অ্যাড করতেছি। আচ্ছা, তার মানে দি ওয়াটার অ্যাডস টু দি অ্যাস্থেটিক বিউটি, অ্যাডের পরে টু হবে, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে কি হবে, লাস্টলি আমার আছে, দিস প্ল্যান্ট সামটাইমস স্প্যান ভ্যাস্ট লেংথস বিলো দি সারফেস, কি, বিলো দি সারফেস অফ দি ওশান, মানে ওই যে ওশানের ওখানে কি ছিল, ওয়াটারের সারফেস, আর এটা হচ্ছে কি, ওশান এর সারফেস, তার মানে অফ দি ওশান, বুঝতে পারছি, ডান। তাহলে এই হচ্ছে আমাদের প্রিপোজিশনের 1 নাম্বার প্র্যাকটিস। যারা যারা করছো থ্যাংক ইউ সো মাচ, সবাই একটু মিলাই নিও। ইনফ্যাক্ট তোমাদের স্কোরও কিন্তু জানাতে পারো যে ভাই 8 পাইছি, মানে 8টা ঠিক হয়েছে, 4 পাইছি, হ্যাঁ, বা মেবি বাকিরা বলে দিবা, ঠিক আছে, 5 পাইছি, ওকে, অ্যান্ড হিয়ার ইজ দি সলিউশন, এই আর কি, ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা আরেকটা করি,
বাকিটা হোমওয়ার্ক থাকবে। ওকে, চলো করে ফেলি। সবাই একটু ট্রাই করি। আগে ট্রাই করব, ভিডিওটা পজ করে তারপরে আমরা একসাথে দেখব। আচ্ছা ওকে, ট্রাই করছি। আচ্ছা, ঢাকা বোর্ড 2024, তাই না? কি বলছে ভাইয়া? একই জিনিস, সুইটেবল প্রিপারেশনের কথা, এ থেকে যে। ওকে, we learn etiquette and manners dash our parents and various institutions, okay, such as schools, colleges, মানে institutions গুলা বলতেছে, or professional bodies, okay. There are rules dash behavior dash all kinds dash social occasions, okay, ভালো কথা। তারপর আরো কিছু বলতেছে, practice them, okay, the manners that are correct ড্যাশ অফ ওয়েডিং রিসেপশন। আচ্ছা, তার মানে বিয়ের জন্য যেসব ম্যানার দরকার আছে বা বিয়ের প্রোগ্রামে যেসব ম্যানার, ওগুলো যদি আমি ডিবেটিং ক্লাবে দেখাই তাহলে তো হবে না, ডিফারেন্স আছে। তারপরে দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল ড্যাশ এটিকেট এন্ড ম্যানার্স, তার মানে যেখানে যেটা প্রযোজ্য, যেখানে যেই ব্যবহারটা প্রযোজ্য ওইটাই আমাদের করা লাগবে, এই তো, এটা নিয়ে বলছে। আচ্ছা, বুঝতে পারছি মোটামুটি। চলো এখন তাহলে আমরা সলভ করা ট্রাই করি। চলো, অন্য একটা পেন নেই, এটা নেই, চলো। ওকে, কি বলছে? উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ড্যাশ আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস ব্লা ব্লা ব্লা। তার মানে আমরা এটিকেট শিখি আমাদের প্যারেন্টস এবং অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে তাদের থেকে, তার মানে ফ্রম হবে। এটা আসলে ইজি, তাই না? ফ্রম। ওকে, ফ্রম আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভেরিয়াস। আচ্ছা, তারপর কি বলছে? দেয়ার আর রুলস ড্যাশ বিহেভিয়ার, দেয়ার আর রুলস ড্যাশ বিহেভিয়ার, মানে বিহেভিয়ারের রুলস আছে, বিহেভিয়ার এর, তারপরে রুলস অফ বিহেভিয়ার, ব্যবহারের নিয়ম কানুন আছে, রুলস অফ বিহেভিয়ার, মিনিং ওয়াইজ যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, দেয়ার রুলস অফ বিহেভিয়ার ড্যাশ অল কাইন্ডস ড্যাশ সোশ্যাল ওকেশনস, তাহলে মানে অল কাইন্ডস, কাইন্ডস এর পরে কি হয়? কাইন্ডস এর পরে অলওয়েজ অফ হয়, ঠিক আছে? অল কাইন্ডস অফ, মানে এই যে আমাদের যদি এইসব একটু ক্লাসিফাই করি, ফর এক্সাম্পল ধরো কাইন্ড অফ, কাইন্ডের পরে অফ বসে বা কাইন্ডস অফ, তারপর হচ্ছে কি টাইপস অফ, কাইন্ডস অফ, টাইপস অফ, হ্যাঁ, তারপর কি আছে? সোর্টস অফ, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমরা কি ফিক্সড, কাইন্ডস অফ, টাইপস অফ, সোর্টস অফ, ঠিক আছে? কিন্তু এখানে একটা মিসিং গেল, কি? দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ড্যাশ অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশনস, তার মানে সকল ধরনের সোশ্যাল ওকেশনের জন্য ব্যবহারের ওইসব নিয়ম কানুন আছে, তার মানে জন্য, তার মানে কি হবে? ফর, তাই না? ফর। তাহলে এখানে সুন্দর করে আমরা বলতে পারি যে ফর all kinds of social occasions and it is important to learn them and practice them dash everyday life, কি হবে? আমাদের দৈনন্দিন জীবনে, আমরা জাস্ট বলবো in our everyday life, ঠিক আছে? ওকে, the manners that are correct dash a wedding reception, কি হবে? ড্যাশ a wedding reception, মানে একটা ওয়েডিং রিসেপশনে, ওই যে ট্রায়াঙ্গেল থিওরেম, ওয়েডিং রিসেপশন কি বড় না, কিন্তু পৃথিবীর ভিতরে ধরো ঢাকা, ঢাকার ভিতরে ধরো মিরপুর, মিরপুরের ভিতরে মেবি একটা ওয়েডিং রিসেপশন, রাইট? সো ওখানে কি হবে? ওইখানে কিন্তু ছোট একটা পরিসরে বুঝাচ্ছে, ওই যে উপরের পার্টটা ট্রায়াঙ্গেলের, তাহলে কিন্তু অ্যাট হবে, হ্যাঁ, একটা প্লেস। অ্যাট আ ওয়েডিং রিসেপশন উইল নট ডু, কি হবে? ড্যাশ আ ডিবেটিং ক্লাব, মানে একটা ডিবেটিং ক্লাবে, তার মানে কি ইন আ ডিবেটিং ক্লাব, ওকে? আচ্ছা, তারপর কি বলতেছে? দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আ ডিবেটিং ক্লাব, কেন হলো? মানে বেসিক্যালি ডিবেটিং ক্লাব তো আসলে একটা জায়গা বোঝাচ্ছে না, এটা একটা অর্গানাইজেশন বোঝাচ্ছে, ঠিক আছে? ওয়েডিং রিসেপশন কিন্তু একটা জায়গা, ডিবেটিং ক্লাব হচ্ছে একটা অর্গানাইজেশন। সো অর্গানাইজেশনের ভিতরে, ইনসাইড দি বিল্ডিং, ওই যে স্কুলের মতো, সো অর্গানাইজেশনের ভিতরে ওই বিহেভিয়ারটা হবে কি হবে না, এরকম একটা কথা বলতেছে। সো দ্যাট ইজ ওয়াই ইন হয়েছে, বুঝছি? আচ্ছা, তারপরে কি বলছে ভাইয়া? দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল ড্যাশ, কেয়ারফুলি পরে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কে বসে? অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশন, একটু আগে দেখছি, কেয়ারফুলের পরে অ্যাবাউট বসে। বাট ডিসকাসের পরে কি বসে? ডিসকাসের পরে কিন্তু কিছু বসে না, হ্যাঁ, ডিসকাস অ্যাবাউট হবে না, বাট কেয়ারফুল অ্যাবাউট হবে। আচ্ছা, তারপরে কেয়ারফুল অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স, উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ড্যাশ এভরিডে লাইফ, একই জিনিস, ইন এভরিডে লাইফ, এই যে ইন এভরিডে লাইফ। আচ্ছা, প্লিজ থ্যাংক ইউ এগুলো বলা উচিত। A few more polite expressions such dash pardon me, excuse me, may I are bound to make your day smooth and pleasant, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা, তাহলে such এর পরে কি হবে? ওই যে such as, মানে কি? ফর এক্সাম্পল, লাইক, তাই না? মানে এটা এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে বা উদাহরণস্বরূপ আমরা এরকম বলতে পারি। তাহলে such as, বুঝতে পারছি? সো দিস ইজ দি সলিউশন। মোটামুটি সবাই পারছো আই গেস, একটু মিলাই নিও, মার্কসগুলো কমেন্টে জানাও, ঠিক আছে? আচ্ছা, আশা করি হেল্প হয়েছে। তাহলে চলো আমরা একটু সলিউশনগুলো দেখে ফেলি।
বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমার সলিউশনস। এটা হচ্ছে কয় নাম্বারের সলিউশন? এটা 2 নাম্বারের সলিউশন, ঠিক আছে? আর ওইটা কয় নাম্বারের ছিল? এটা হচ্ছে আমার 1 নাম্বারের সলিউশন প্রিপোজিশনের, ঠিক আছে? ওকে, ডান। আর তোমাদের জন্য কি বলো তো? তোমাদের জন্য হচ্ছে 2টা কাজ আছে। একটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024, ঠিক আছে? এটা হোমওয়ার্ক। এখন আসলে একটু প্র্যাকটিস করলে ক্ষতি নাই। যদি এর আগে করেও থাকো এটা, তাও করবা, না দেখে করবা, সমস্যা নেই তো, ঠিক আছে? আচ্ছা, এন্ড তারপরে সলিউশন আছে, সলিউশন পরে দেখে মিলাবা, আর কমেন্টেও জানাতে পারো, সমস্যা নেই। এন্ড আরেকটা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? আসলে আমরা জিনিসগুলো তো কমপ্লিট করে ফেলছি, এখন জাস্ট প্র্যাকটিসের বিষয়। আমরা চাইলে এখানে একসাথেও করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা 2টা করছি, আর্টিকেলও 2টা করছি, এখানেও 2টা করছি। আর্টিকেলে একটা হোমওয়ার্ক দিছি, প্রিপোজিশন যেহেতু একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ একটু বেশি প্যারা খাও, এই জন্য একটু প্যারা দিছি। সো 2টা হোমওয়ার্ক, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে ট্রাই করবো। এখানে ডজ মারলে আসলে তোমার লাভ নাকি ক্ষতি তুমি বুঝতেছো। এখন তুমি বাচ্চা না, জেএসসি দিবা না বা এসএসসিও দিবা না, তুমি এইচএসসি দিবা, সে একটু বড় বাচ্চা, রাইট? ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আর মানে জিনিসটা হচ্ছে আমরা তো আসলে পেইড কোর্স হিসাবে দিচ্ছি না, তোমাদের বেনিফিটের জন্যই জাস্ট পুরো সিলেবাসটা একটু কমপ্লিট করানোর চেষ্টা করতেছি। সো এটা জাস্ট ফ্রি, তাই না? সো ফ্রি জিনিস নিতেই পারো তোমার বেনিফিটের জন্যই, রাইট? ওকে, সো দ্যাটস ইট। এটা হচ্ছে সলিউশন আছে। এটা হচ্ছে কয় নাম্বার? 4 নাম্বার, তাই না? আর ওইটা ছিল কত? 3 নাম্বার। বুঝতে পারছি? সরি, এই আর কি। সো উইথ দিস আমাদের ক্লাস কিন্তু মোটামুটি শেষ আজকে। হ্যাঁ, সো আজকে আমরা কি বললাম? আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে এইচএসসি 2026 ব্যাচের, অবশ্যই 27, 28, 28 এখন আসেনি, 27 ব্যাচও তোমরা দেখতে পারবা, নো ইস্যুস অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? সো এখানে আমরা কি করছি? এখানে আমরা গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ যেই চ্যাপ্টারটা আছে বা যেই বেসিক্যালি টপিকটা আছে, এই টপিকে আমরা 2টা টপিক আসলে পড়ে যাই। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা হচ্ছে 1 নম্বরে আসে, 2 নম্বরে আসে, আর্টিকেল আসে আর প্রিপোজিশন আসে। সো এই 2টা আমরা কভার করছি আজকে, একেবারে কম্প্রিহেন্সিভ ভাবে কভার করছি আর্টিকেল আমি বলবো। আর ধরো একটু কম্প্যাক্ট ভাবে কভার করছি হচ্ছে প্রিপোজিশনটা। হ্যাঁ, প্রিপোজিশনটা আরেকটু কম্প্রিহেন্সিভ ভাবে যদি পড়া লাগে, তাহলে আমরা যেটা করব, সুন্দর করে যে কোনো একটা বই ধরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ঠাড়া মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? অ্যান্ড অফকোর্স হোমওয়ার্কগুলো করবো, প্র্যাকটিস করবো, দ্যাটস ইট। অ্যান্ড এরপরে আমরা গ্যাপ ফিলিং, ওই যে আরেকটা যেটা আছে উইথ ক্লুজ, যেখানে আমাদের স্পেশাল ওয়ার্ডস বা ফ্রেজেস আছে, ওইটা করে ফেলবো। অ্যান্ড বাকি যেসব ক্লাসেস আছে ওগুলো তো করতে হবে, ঠিক আছে? সো উইথ দ্যাট উই উড লাইক টু কনক্লুড হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।